জয়েন স্টুডেন্টস, আমি সুজিত দেবনাথ। ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আজকে শতকরার ম্যারাথন ক্লাস। এই ম্যারাথন ক্লাসে আমরা শতকরার বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত পাস ফেলের অঙ্ক, ভোটের অঙ্ক, পরীক্ষার্থী রেটের অঙ্ক, অসাধু ব্যবসায়ী রেটের অঙ্ক, যে জিনিস বেশি দামে বিক্রি করছে আবার সেখানে কি করছে, সে ঠকাচ্ছে, এই ধরনের যে অঙ্কগুলো হয় সমস্ত অঙ্ক আজকে ক্লাসে আমি তোমাদের কভার করাবো। এক কথায় এই ক্লাসটি যদি তুমি কমপ্লিট দেখো, ক্লাসটি 2 ঘন্টার মতো অ্যাপ্রক্সিমেটলি হবে, 2 ঘন্টা কি 2.5 ঘন্টা হতে পারে। পুরোটা দেখলে এক্সামে শতকরা রিলেটেড কোনো ধরনের আর কনফিউশন তোমার থাকবে না। এক কথায় শতকরা A to Z কমপ্লিট হবে। বোঝা গেল ব্যাপারটা? একটি মাত্র ম্যারাথন ক্লাসের মাধ্যমে আমরা পুরো শতকরা রিভিশন করব। এইটুকু টাইম তুমি শতকরার উপর দাও, দেখবে এরপর শতকরা থেকে কোনো কনফিউশন তোমার আর থাকবে না। কারণ সামনে এক্সাম, লাস্ট কয়েকটা দিন তুমি যত ভালোভাবে রিভিশন করতে পারবে অত তোমার কি হবে, জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার হবে। আর যেহেতু আমাদের যে ওয়েতে আমি অঙ্কগুলো করিয়েছি সবগুলো এক্সাম ওরিয়েন্টেড এবং এক্সামে যেভাবে কম সময়ে নামানো যায়। দেখো, বেসিকের কথা বলছি না, আমরা যে যে অঙ্কগুলো এখানে পাবো, পাস ফেল অঙ্ক, পাস ফেল ম্যাথ আমরা দেখতে পাবো। তারপর 2 নাম্বার দেখতে পাবো ভোট রিলেটেড ম্যাথ, ঠিক আছে, ভোট রিলেটেড ম্যাথ এখানে পাবো। তারপরে ডিসঅনেস্ট শপকিপার যেগুলো হয়, মানে ক্রয় মূল্যের বিক্রয় মূল্য দুই জায়গাতেই সে ঠকাচ্ছে, এই ধরনের অঙ্ক সমস্ত কিছু, মানে বললাম না A to Z পার্সেন্টেজের পাবে। আর এরপরে আমি তোমাদের আরেকটা ম্যারাথন চালাবো, সেটা হচ্ছে লাভ ক্ষতির উপর। তাহলে মেজর যে জায়গাটা যেখান থেকে সবচেয়ে বেশি নাম্বার আসে সেটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ক্লাসটি পার্ট বাই পার্ট হবে, তোমার 4টা কি 5টা পার্ট হবে। তোমার যদি মনে হচ্ছে বেসিকটা তুমি জানো, তাহলে প্রথম পার্টটা তুমি স্কিপ করে সেকেন্ড পার্টে চলে যাও, বা সেকেন্ড পার্টটা যদি তোমার জানা থাকে তুমি থার্ড পার্ট ফোর্থ পার্টে যেতে পারো। বোঝা গেল? যেহেতু ম্যারাথন ক্লাস পুরোটাই যে দেখতে হবে এমন কোনো ব্যাপার না, তুমি স্পিড বাড়িয়েও দেখতে পারো, কিন্তু যেখানে প্রবলেম ওটা তোমাকে দেখতে হবে। বোঝা গেল? এবার বলছি তোমাকে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তবেই কিন্তু পুরোটা তুমি বুঝতে পারবে। যাদের যেখানে প্রবলেম ওই জায়গাটা ভালো করে দেখবে, কারো যদি পুরোটা প্রবলেম না থাকে তাহলে সে স্কিপ করতে পারবে, কিন্তু যাদের প্রবলেম আছে তারা পুরোটা দেখবে। তো চলো ক্লাসটা এক করে দেখছি আমরা কি কি আছে। পার্সেন্টেজ বা শতকরার প্রথমে তোমাকে যেটা জানতে হবে যে শতকরার মধ্যে কটা জিনিস আসবে, ভগ্নাংশ আসবে, দশমিক আসবে। তাহলে দেখো প্রথমে আসবে হচ্ছে আমাদের পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ মানে কি? শতকরা। সেখান থেকে যেতে হতে পারে তোমাদের ফ্র্যাকশন। ফ্র্যাকশন মানে কি? ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। ফ্র্যাকশন থেকে যেতে হতে পারে ডেসিমেল। ডেসিমেল মানে কি? ডেসিমেল মানে দশমিক। এই জায়গাটা তোমাকে বুঝতে হবে বাস। পার্সেন্টেজ করতে গেলে এই 3টে জিনিস আমাকে বুঝতে হয়। পার্সেন্টেজ মানে সেই সংখ্যাটা থেকে ফ্র্যাকশনে যেতে হবে, ফ্র্যাকশন থেকে ডেসিমেলে যেতে হবে। এবার বলছো পার্সেন্টেজটা কি? এই যে আমি বলছি পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশন, ফ্র্যাকশন থেকে ডেসিমেল, পার্সেন্টেজ মানেটা কি? তুমি আগে ভালো করে বোঝো যে পার্সেন্টেজের মানে কি। পার্সেন্টেজের মানে হচ্ছে, বলছো 100তে কত। পার্সেন্টেজের মানে হচ্ছে 100। ইংরেজিতে আমরা পার্সেন্টেজ চিহ্ন কি ব্যবহার করি? এটাকে পার্সেন্টেজ হিসেবে ব্যবহার করি, এই চিহ্নটাকে পার্সেন্টেজ হিসেবে ব্যবহার করি। পার্সেন্টেজ আমরা সচরাচর দেখি যে 20% দেওয়া আছে, যা হালকা করে বুঝিয়ে দিচ্ছি। 30% দেওয়া আছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে পার্সেন্টেজ যখনই আসবে মনে করতে হবে 100 টাকার মধ্যে তোমায় কয় টাকা দিচ্ছে? 20 টাকা। 100 টাকার মধ্যে তোমায় কয় টাকা দেবে? 30 টাকা। 20% মানে 100 টাকার মধ্যে কয় টাকা? 20 টাকা। 30% মানে 100 টাকার মধ্যে কয় টাকা? 30 টাকা। এটাকে ভেঙে লিখলে হবে 100-র মধ্যে কয় টাকা বলো তো? 20 টাকা। বাস, আর কিছু না। এটাকে ভেঙে লিখলে হবে 100-র মধ্যে কয় টাকা? 30 টাকা। এই জায়গাগুলো একটু বোঝা, আর কিছু না। আশা করি বুঝতে পেরেছো। তোমাকে যদি কেউ বলে যে তোমাকে আমি 40% টাকা দেবো, 40% টাকা দেবো, 40% মানে তার কাছে যদি 100 টাকা থাকে সে তোমাকে কয় টাকা দেবে? 40 টাকা দেবে। বাস, এইটুকু। এটাই হচ্ছে ফ্র্যাকশন। আর পার্সেন্টেজ মানেই কথাটা মানে 100তে কত। পার্সেন্টেজ কথার মানে কি? 100তে কত। সে তোমার কাছে 1 লাখ টাকা 10% দেয় বা 1 কোটি টাকা 10% দেয়, সবসময় তার হিসেবটা হবে 100-র মধ্যে যদি 2 টাকা হয় তাহলে 1 লাখ টাকার মধ্যে কয় টাকা হবে, 1 কোটি টাকার মধ্যে কয় টাকা হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার দেখো আমি সরাসরি ক্লাসে আসছি। এইবার যে জিনিসটা বুঝতে হবে, মনে করো তোমাকে দেওয়া আছে 10%, 10% 10%। 10% মানে ফ্র্যাকশনে আনতে গেলে বুঝবো যে 100 টাকার মধ্যে কয় টাকা? 10 টাকা। এই জায়গাটা বুঝতে পেরেছো? তাহলে ছিল পার্সেন্টেজ, নিয়ে আসলাম কোথায়? ফ্র্যাকশন। এবার এটা যদি দশমিকে আনি, দশমিকে আনলে বলছো আমরা দশমিকের ভাগ কিভাবে করি? নিচে কয় শূন্য আছে? 2 শূন্য, তাহলে দশমিক কয় করা হবে? 2 করা হবে।
0.10, ঠিক আছে, এটা আসলো দশমিক, এটা আসলো কি আমাদের দশমিক ফ্র্যাকশন। এবার বলছো কোথাও যদি দেওয়া আছে যে আমাদের 40%, মানে কি বোঝো ব্যাপারটা, 40% মানে 100 মধ্যে কত হবে 40, 100 মধ্যে কত হবে 40, মানে 100 টাকার মধ্যে তোমাকে কত টাকা দেবে 40 টাকা। তাহলে এটাই যদি আমি দশমিকে আনতে চাই, তাহলে দশমিকে একের পর কয় শূন্য, 2 শূন্য, তাহলে কত আসবে 4.0, তাহলে বোঝো ব্যাপারটা 0.40, এটা আসবে আমাদের কি বলো দেখি, এটা আসবে আমাদের কি বলো দেখি ডেসিমেল। কারণ দশমিকের মানে একের পর কয় শূন্য আছে 2 শূন্য, তাহলে দশমিক কয় করা হবে 2 করা হবে, তাহলে 0.4 শূন্য দিলে হবে না দিলে হবে। এই জিনিসটাই তোমাকে বুঝতে হবে, কখনো এটা দেওয়া থাকবে এটা থেকে এটা আসতে হবে, আবার এটা থেকে এটা আসতে হবে, বা এটা থেকে এটা যেতে হবে, এটা থেকে এটা যেতে হবে। এই ছোট ছোট জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। এরপরে আমি তোমাদের সরাসরি যাবো কোশ্চেনে। এইভাবে বোঝার চেষ্টা করো, এই ফ্র্যাকশন গুলো আমাদের কোথাও না কোথাও মুখস্থ রাখতে হয়। দেখো ব্যাপারটা বোঝো, কোথাও দেওয়া আছে যে 35%, মানে ফ্র্যাকশনে কত হবে 100 মধ্যে কত আছে 35। এবার তুমি কাটাকুটি করো এটাকে কাটাকুটি করলে দেখো কত হয় 5 7 35, 5 20 100, তার মানে ফ্র্যাকশনটা কত আসলো 7 বাই কত 20। এই ব্যাপারটা বোঝো, আমাকে সরাসরি এখান থেকে এখানে আসতে হবে, এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে। এটা মুখস্থ রাখতে হবে তোমাকে 35% মানে 7 বাই কত 20। এটা যদি ইজি হয় মাথায় থাকে তাহলে অঙ্ক আমার স্পিড বাড়বে, যেটা আমাদের এই মুহূর্তে দরকার। এক্সাম 2 মাস পরে 3 মাস পরে, তার জন্য আমার স্পিড দরকার। শিখতে হবে কিন্তু সেটা শর্টকাটে শিখতে হবে, স্পিডের সাথে শিখতে হবে। এবার দেখো সরাসরি আমি কোশ্চেনে যাচ্ছি। কেন কোশ্চেনে যাচ্ছি? আর কোশ্চেন যেটা করাবো সব থেকে স্মার্ট ওয়েতে করাবো তোমাকে, একদম স্মার্ট ওয়ে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাবো, কিন্তু সেটা স্মার্ট ওয়েতে করাবো। দেখবে খুব কম সময়ের মধ্যে তোমাকে এগুলো নামিয়ে দেবো, একদম এক্সাম পার্সপেক্টিভে শেখাবো। বুঝো প্রথম কোশ্চেনটা কি বলেছে দেখো, যে 1 মিনিট 12 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ, পার্সেন্টেজ দিয়েছে। বলেছে 1 মিনিট 12 সেকেন্ড 1 ঘন্টার কত শতাংশ। এই ক্ষেত্রে দেখো তোমাকে বুঝতে হবে যে 1 মিনিট 12 সেকেন্ড, আবার দেওয়া আছে ঘন্টা। যখন আমি কোনো কিছু তুলনা করব, দুটো রাশির তুলনা করব, তখন তাদেরকে একই ইউনিটে আনতে হবে। এখানে মিনিট আছে, এখানে সেকেন্ড আছে, এখানে ঘন্টা আছে, আমাকে সবগুলোকে ঘন্টায় আনতে হবে, সবগুলোকে মিনিটে আনতে হবে, অথবা সবগুলোকে সেকেন্ডে আনতে হবে। আমি দেখবো কি সবগুলোকে সেকেন্ডে আনলে ইজি হবে। তাহলে দেখো 1 মিনিট যেটা আছে, 1 মিনিট সমান সমান কত সেকেন্ড 60 সেকেন্ড, প্লাস কত সেকেন্ড আছে 12 সেকেন্ড, তাহলে মোট কত সেকেন্ড হলো বলো তো 72 সেকেন্ড। এই জায়গাটা বোঝো, মোট কত সেকেন্ড হলো 72 সেকেন্ড, এই জায়গাটাই বোঝা যে মোট তাহলে অঙ্কে কত সেকেন্ড হলো 72 সেকেন্ড, মানে 1 মিনিট 12 সেকেন্ড মানে কত সেকেন্ড 72 সেকেন্ড। আর আমরা জানি যে 1 ঘন্টা সমান সমান কত সেকেন্ড, 1 ঘন্টা সমান সমান 60 ইন্টু 60 মানে কত সেকেন্ড 3600 সেকেন্ড। এইটা তো আমাদের সবাই জানা, আশা করি ব্যাপারগুলো তুমি বুঝতে পারছো। এটা কত সেকেন্ড 3600 সেকেন্ড, তো অঙ্কে সেটাই বলেছে 3600 সেকেন্ডের মধ্যে 72 সেকেন্ড কত শতাংশ। তাহলে নিয়মটা কি, মোট সংখ্যা নিচে লিখবে মূল সংখ্যা 3600, 3600 মধ্যে কত সেকেন্ড চাচ্ছে 72 সেকেন্ড, ইনটু একটা 100 দেবে, ইনটু একটা 100 দেবে। এবার তুমি বলো যে 100টা কেন দেবো আমরা? রুলসটা হচ্ছে মূল সংখ্যা কত 3600 সেকেন্ড, 3600 সেকেন্ডের মধ্যে 72 সেকেন্ড আমাকে কে দেবে নিতে বলছে। এই 100টা কেন? কারণ অঙ্কে দেখো পার্সেন্টেজ চেয়েছে, কোন সংখ্যা থেকে যখন পার্সেন্টেজ যাবো তখন কত দিয়ে গুণ করতে হয় 100 দিয়ে গুণ করতে হয়। এই জিনিসটা একটু বুঝতে হবে তোমাকে, যে কোন সংখ্যা 3600 মধ্যে 72 বুঝলাম, কিন্তু 100টা কেন আনলাম, গুণ কেন আনলাম? কারণ সেটা যেটা আসবে সেটা পার্সেন্টেজ আসবে, মানে পার্সেন্ট আসার জন্য 100 দিয়ে গুণ করতে হবে। এবার তুমি কাটাকাটি করো, এবার কাটাকাটি করো, দেখো এখানে 2 শূন্য 2 শূন্য কাটতে পারে, তাহলে 36 72, 36 দুগুণ কত 72, তাহলে কত পার্সেন্ট আসবে বলো দেখি 2%। এইটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, যে আমাদের শতকরা কত পার্সেন্ট হবে 3600 সেকেন্ড বা 1 ঘন্টার মধ্যে 1 মিনিট 12 সেকেন্ড মানে হচ্ছে 2%, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বলো এটা এক্সামে করতে এগুলো তো করার দরকার নেই, তোমাকে যা বুঝতে হবে 72 সেকেন্ড 3600 মধ্যে 72 100 কত। এই অঙ্কটা করতে হাইলি তোমার 10 সেকেন্ড টাইম খরচা হবে এই অঙ্কটা করতে। দেখো নেক্সট কোশ্চেন, আবার বলছি টাইপগুলো ভালো করে দেখো, আমি যে টাইপগুলো তোমাকে শেখাচ্ছি না এই টাইপগুলো ভালো দেখো, কোথায় কোন সংখ্যা উপরে হচ্ছে, কেন 100 দিয়ে গুণ হচ্ছে, কেন ডেসিমেল হচ্ছে, বারবার বলছি টাইপগুলো ভালো করে দেখবে। এবার বলার চেষ্টা করো, অঙ্কে বলেছে যে 400 এর 40% এর কত 40 এর মান কত চেয়েছে। দেখ এবার বলছো 400 এর 40% এর 40 এর মান কত। এবার অঙ্কে একটা ভাষা আমরা ছোট থেকে পড়েছি, এর মানে কি হয় গুণ, এর মানে কি হয় গুণ। বসা অঙ্কটা তাহলে এবার বলছো আমাকে নিতে বলছে 400,
400 এর মানে কি গুণ, 400 এর 40%, 40% ভাঙলে কত হয়, 100 এর মধ্যে কত 40, এই জায়গাটা বুঝো। 400 এর মানে কি গুণ, এর 40% মানে কত, 40% মানে 100 এর মধ্যে কত 40, আবার এর মানে গুণ, আবার কত চেয়েছে 40%, 100 এর মধ্যে কত 40, বাস এটার মান যেটা আসবে সেটাই আমাদের অ্যানসার। বাস এইটুকু ক্যালকুলেশন তোমায় করতে হবে, বোঝো ব্যাপারটা, এইটুকু ক্যালকুলেশন তোমায় করতে হবে। 400 এর 40% এর 40%, কাটাকাটি করে এখানে 2 শূন্য, এখানে 2 শূন্য কাটো, এবারে দেখো 1 শূন্য 1 শূন্য কাটো, 1 শূন্য 1 শূন্য কাটো, তাহলে 4 4 4 4 ইনটু 4 4 মানে কত হচ্ছে আমাদের 4 ইনটু 4 ইনটু 4 মানে 4 এর কিউব কত হচ্ছে 64, 64 মানে অপশন বি ইজ দ্য রাইট आंसर। দেখো কয় সেকেন্ড লাগবে এগুলো করতে, একদম বেসিক থেকে করাবো, আমি প্রমিস করেছিলাম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাব। দেখো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদের তুমি প্রত্যেকটা ক্লাসে নিয়ে যাবো। 400 400 এর 40%, 40% এর 40%। নেক্সট কোশ্চেন দেখো, প্রত্যেকটা কোশ্চেন তুমি খাতায় টুকে রাখো, আর বলছি যে 20টা 30টা বা 10টা 15টা যাই অঙ্ক করাবো প্রত্যেকটাই খাতা নাও, উপরে লিখে রাখো নলচক বলছে সময় দূরত্ব পার্সেন্টেজ, তার 30টা অঙ্ক তুমি পুরোপুরি নোট ডাউন করে নাও। তাহলে কি হবে, পরীক্ষার আগ মুহূর্তে তুমি প্র্যাকটিস করতে হবে, যেই টাইপগুলো করলে আমার হয়ে যাবে, গোটা বই করতে হবে না, স্মার্ট হও, হার্ড ওয়ার্কিং হও, সাথে স্মার্ট ওয়ার্কিং হও, তাহলে কিন্তু প্রবলেম হবে। দেখো ব্যাপারটা বোঝো। নেক্সট কোশ্চেন বলেছে 5 এর 8 অংশ অফ 64, 30% অফ কিছু একটা আছে, এটার মান কত 21। এই কোশ্চেনটা একটু বোঝো। এটা মানে বলেছে 5 এর 8 অফ মানে কত এর, ইংলিশে এটা অফ, বাংলায় সেটা এর, মানে 5 এর 8 64 এর 5 এর 8 প্লাস করতে হবে 30% অফ কিছু একটা সংখ্যা আছে জানি না, তো সেটার মানে দেওয়া আছে কত বলতো, সেটার মানে দেওয়া আছে 121। তাহলে এই সংখ্যাটার মান আমি ধরতে পারি কত x। তাহলে এবার বুঝো অঙ্কটাকে সাজাবো কি হবে। 5 বাই কত আছে 8, অফ মানে কি এর 64, মানে 64 5 এর 8, এটার সাথে যোগ করে দেবো কত বলতো, এটার সাথে যোগ করবো 30%, 30% মানে 100 এর মধ্যে কত 30, অফ কিছু একটা আছে, তাহলে এটার মান ধরলাম আমি কত বলতো x, এটার মান ধরলাম আমি কত x, ঠিক আছে। আর এটা ইজিক্যাল টু বলেছে কত, এটা ইজিক্যাল টু বলেছে কত 121। এইটুকু সলভ করলে অঙ্ক শেষ। 64 এর 5 এর 8 প্লাস কত 30%, 30% মানে 130 কার, এই কোশ্চেন মার্ক কিছু একটা আছে x ধরলাম, তার মান আছে, তো কাটাকাটি করো, এটাকে কাটাকাটি করলে কত হয়, কাটাকাটি করলে কত হয় 8 8 এ 64, তাহলে গুণ করলে কত হচ্ছে 5 8 এ 40, প্লাস দেখো এখানে কাটা যায়, শূন্য শূন্য কাটা যায়, তাহলে উপরে উপরে গুণ করলে কত হচ্ছে 3x বাই কত 10 ইকুয়াল টু কত আছে 121। এই জায়গাটা বুঝো, উপরে উপরে গুণ হয়, 30 আর x গুণে আছে, তাহলে এখানে শূন্য শূন্য কাটতে পারে, 3 আর x গুণ করলে কত হচ্ছে 3x বাই কত 10। এবার আমরা করব কি, x গুলোকে একদিকে নেব, সাধারণ সংখ্যাগুলোকে একদিকে নেব, তাহলে 3x বাই কত আছে 10। এবার বুঝো এদিকে কত আছে 121, আর এটা কোন দিকে আছে, সমান সমানের ডান দিকে প্লাস, এদিকে আর কত হবে -40, তাহলে বুঝো 3x বাই কত আছে 10 ইকুয়াল টু কত হচ্ছে 121 থেকে 40 বিয়োগ করলে কত হচ্ছে 81। এইবার দেখো আমরা কি জানি, কোণাকুণি কি হয়, গুণ হয়, তাহলে 10 এর সাথে 81 গুণ করলে কত 310 810, তাহলে 3x ইকুয়াল টু কত 810। দেখো ব্যাপারটা বুঝো, এটার সাথে এটা গুণ হলে 810, তাহলে আমি করতে পারি কি, এবার দেখো x এর মান যদি বের করি 810 বাই কত 3, তাহলে কাটাকাটি করলে 3 দুগুণী 6, 3 সাথে 270, তাহলে মানে x এর মান কত ছিল 270। এইটাই হচ্ছে অঙ্ক। এবার তুমি বলো কতক্ষণ টাইম লাগবে এই অঙ্কটা করতে, 270, তার মানে এখানে যে একটার মান নিয়েছে এটার মান কত আছে 270, 270 মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। বুঝো, জাস্ট বুঝতে হবে যে কিভাবে অঙ্কটা আমি নামাতে পারি। তোমাদের আমি বলেই দিলাম অফ মানে কি এর, কাটাকাটি গুণ 30% মানে 130, আর কিছু নেই, সংখ্যাটা মানে তুমি x ধরা দরকার নেই, তো x না ধরলে হবে, এখানে তুমি দশমিক রেখে দাও, কোশ্চেন মার্ক রেখে দাও, তাহলে কোশ্চেন মার্ক ইকুয়াল টু কত আসবে আমাদের 270। স্ক্রিনশট নাও বা তুমি খাতায় তুলে নাও। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে আমাদের বলেছে কি, বলেছে কোন সংখ্যার 2/3 অংশের মান 26, তাহলে বলেছে সংখ্যাটির 25% কত। একদম বাচ্চাদের অঙ্ক, সংখ্যাটা 2/3, 2/3 এর মান কত আছে বলতো 26, এটা তো ইজি অঙ্ক না। 3 ভাগের মধ্যে কয় ভাগ, 2 ভাগ, বুঝো ব্যাপারটা। মোট সংখ্যা, মূল সংখ্যা কোনটা, নিচেরটা, হরটা মূল সংখ্যা হয়, 3 এর মধ্যে 2 ভাগ, 2 ভাগের মান 26, তাহলে বলতে পারো যে 1 ভাগের মান কত আছে, বা মোট সংখ্যাটাই বের করে নাও। আমরা জানি মোট সংখ্যা কিভাবে হয়, উল্টে দেই 3/2 কিন্তু কত আছে 26, তাহলে 13 দুগুণী কত হচ্ছে 26, 3 13 কত 39, তাহলে মোট সংখ্যাটা কত 39। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এটা এমনিও করা যায়, 2 ভাগের মান কত 26, তাহলে 1 ভাগের মান কত হবে 13, 13 দুগুণী 26,
তাহলে 3 তেরা কত হচ্ছে 39, বা আমরা যে ছোটবেলায় করতাম উল্টে দিয়ে গুণ করতাম, তাহলে 39 এর 25% চেয়েছে। বলছো এদিকে করে দিচ্ছি, দেখো 25% মানে কত, 100 এর মধ্যে কত আছে 25, তাহলে 39 এর মধ্যে কত হবে, ঠিক আছে। এটা কাটো, 25 কে 25, 4 25 কত 100, তাহলে 39 বাই কত আছে 4, 39 বাই 4 মানে ভাগ করে দাও, 4 9 কত আছে 36, নামছে কত বলো দেখি 3, দশমিক দিয়ে শূন্য নাও, 4 8 কত আছে 4 7, ঠিক আছে, 4 7 কত আছে আমাদের 28, নামলে কত 2, দশমিক আছে 0, 4 5 তার মানে অ্যান্সার কত আসলো বলো দেখি, অ্যান্সার আসলো 9.75, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নিচে হয়তো দেখা একটু প্রবলেম হচ্ছে, একটু দেখে নেবে মার্কটা, হ্যাঁ। যে 4 দিয়ে 39 কে ভাগ করে তোমরা জানো, এটা আমার বোঝানোর দরকার হয় না, 4 দিয়ে 39 কে ভাগ করে 9.75 হচ্ছে রাইট অ্যান্সার, তার মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো অনায়াসে অঙ্কগুলো করতে পারবো যদি একটু তোমার প্র্যাকটিস থাকে। নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক বলেছে একটি সংখ্যা 20% বৃদ্ধি করলে সংখ্যাটি 90 হয়। বোঝো ব্যাপারটা, সংখ্যাটি 20% বৃদ্ধি করলে 90 হয়, তো সংখ্যাটি কত, একদম ইজি। এবার বোঝো কোন সংখ্যা যদি 100 হয়, 100 থেকে 20% বৃদ্ধি হলে কত হবে, 120 হবে। এই জায়গাটা বোঝো, কোন সংখ্যা যদি আমি 20% বৃদ্ধি করি, 20% বৃদ্ধি মানে কত, 100% যদি সংখ্যাটা হয় তাহলে কত হয়ে যাবে, 120% হবে। এটা আশা করি বুঝতে পেরেছো। তো 20% বৃদ্ধির পর 90 হচ্ছে, তাহলে 120 এর মানই কত লিখতে পারি, যে 120% এর মানই কত আছে 90, তাহলে আমাকে অ্যাকচুয়াল সংখ্যা কত পার্সেন্ট ছিল 100%, এটার মানই চাচ্ছে আমাকে, হ্যাঁ কিনা বলো, আশা করি বুঝতে পেরেছো। তাহলে যদি 100% এর মান চাই তাহলে 100 কোথায় হবে, উপরে হবে। কারণ বোঝো কেন এটা উপরে হচ্ছে, এটাও বলে দিচ্ছি তোমাদের। কোন সংখ্যার মান যখন বের করতে হয়, 120% এর মান 90 হচ্ছে, 100% এর মান অবশ্যই কি হবে, কম হবে। কম হলে সবসময় এই দুটোর মধ্যে যেটা ছোট সেটা কোথায় হয়, উপরে হয়। ছোট ছোট জিনিসগুলো আমি বলবো, তোমাকে মাথায় রাখতে হবে, পারলে খাতায় নোট ডাউন করে নাও, নাহলে অঙ্ক শিখতে হবে না। এই ক্ষেত্রে এটা কি বলে, এটাকে আমরা তৈরিক পদ্ধতি বলতে পারি, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে 120 এর মান 90 হচ্ছে, 100% এর মান অবশ্যই কম হবে। কম হলে মনে রাখবে ছোট সংখ্যাটা উপরে, আর যদি এখানে বেশি হতো তাহলে কোন সংখ্যাটা উপরে, বড় সংখ্যা। ছোট হলে ছোট সংখ্যা উপরে, কম হলে ছোট সংখ্যা উপরে, বেশি হলে বড় সংখ্যা উপরে। ইনটু কত আছে আমাদের 90, ইনটু কত আছে 90, বাস কাটাকুটি করো। এবার দেখো কত আছে, এখানে 0 0 কাটো, 2 দিয়ে কাটলে 5 2 10, 6 2 কত 12, এবার 6 দিয়ে কাটলে কত হচ্ছে 6 কে 6, 5 6 30, 5 কোন কত 75, তার মানে অ্যাকচুয়াল যে নাম্বারটা সেটা কত আছে বলতো, অপশন বি ইজ দ্য রাইট আনসার। দেখো কত ইজিলি অঙ্কগুলো করা যায় যদি কনসেপ্ট বুঝি, আর কনসেপ্ট না বুঝলে সমস্যা হবে। আবার বলছি প্রত্যেকটা দেখো নতুন নতুন টাইপ তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা টাইপ আলাদা আছে, একটু ভালো করে মনোযোগ সহকারে তুমি কোশ্চেনগুলো পড়ো। কোন সংখ্যার 40% এর সঙ্গে 42 যোগ করলে করা হয় তখন সেই সংখ্যাটি পাওয়া যায়, তো সংখ্যাটি কত, বোঝো কোশ্চেনটা ভালো করে পড়ো। কোন সংখ্যার 40% এর সাথে কোন সংখ্যা আছে তার 40% এর সঙ্গে 42 যোগ করো, যোগ করলে কত পাওয়া যায়, সেই সংখ্যাটি পাওয়া যায়, তাহলে সংখ্যাটি কত, ধরো সংখ্যাটি x, ধরো সংখ্যাটি x। এবার বলবে x এর 40%, x এর 40% মানে 100 এর মধ্যে কত 40, এটা আশা করি বুঝতে পেরেছো। কোন সংখ্যার 40%, সংখ্যার 40% মানে সংখ্যাটা x তার 40%, এর সাথে আবার কত যোগ করব, এর সাথে যোগ করব 42, 42 যোগ করলে সেই সংখ্যাই পাওয়া যায়, সেই সংখ্যা মানে কত বলো, সেই সংখ্যাটা ধরেছি আমরা কত x, তাহলে সংখ্যাটি কত x ই পাওয়া যায়। বোঝো ব্যাপারটা, সংখ্যাটা ধরলাম কত x, x এর 40% মানে এর গুণ দিয়ে 140/100, এর সাথে 42 যোগ করলে x পাওয়া যাবে। কাটাকাটি করবে, এটা 0 0 কাটো, 2 2 4, 5 2 10, তাহলে গুণ করলে উপরে কত হচ্ছে 2x বাই কত আছে বলতো 5, 2x বাই 5 প্লাস কত 42 ইজিক্যাল টু কত আছে x, ইজিক্যাল টু কত আছে x। এবার আমরা করব কি সমাধান, এবার সমাধান নিয়ম কি, x গুলো একদিকে আনতে আর নরমাল সংখ্যাগুলো একদিকে আনতে। এবার আমি এদিকে করে দিচ্ছি, দেখো 2x বাই 5 তো আছে, 2x বাই কত আছে 5। এবার বোঝো ব্যাপারটা, এই x টা কোন দিকে আছে, ডান দিকে, এদিক থেকে দিকে আছে মাইনাস কত হবে x, ইজিক্যাল টু এটা কত আছে প্লাস, এদিকে গেলে কত হবে -42, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার বুঝো এখানে কত হচ্ছে 5, 5 দিয়ে 5 কে ভাগ করলে 1, কত হচ্ছে 2x, আর এটা দিয়ে গুণ করলে কত হচ্ছে -5x ইজিক্যাল টু কত -42। এবার এটা থেকে বিয়োগ করলে কত হচ্ছে -3x। এবার এদিকে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে দেখো -5 2 10 0, হাতে কত 1, 4 5 20 আর কত 21, তাহলে মাইনাস মাইনাস তুমি কাটো, মাইনাস মাইনাস তুমি কাটো। এবার দেখো x এর মান কত আসবে, এদিকে x এর মান 210 বাই কত আছে 3, 3 7 কত হচ্ছে 21 70, তাহলে x ইকুয়াল টু সংখ্যাটি কত আছে বলতো 70। এই জায়গাটা একটু বুঝবে,
এই ছোট ছোট সমাধানগুলো তোমাকে একটু শিখতে হবে, নাহলে কিন্তু পারবে না। যদি এগুলোও কেউ না পারো তাহলে বলবে একটু সমাধানের ইউটিউবে সার্চ করে যে সমাধান অঙ্ক একটু গিয়ে দেখে নাও, আদারওয়াইজ কিন্তু তোমার প্রবলেম হবে, বুঝলে? সমাধানের রুলসটা কি হয়, এক্স গুলোকে একদিকে আনতে হয়, বাকি সংখ্যাগুলোকে একদিকে নিতে হয়, কিন্তু সাইনগুলো কি করতে হয়, চেঞ্জ করতে হয়। তাহলে আমি করলাম কি, দেখো এক্সটা ডান দিকে ছিল, এদিকে আনলে কি হতো মাইনাস হতো, আবার 42টা এদিকে প্লাস ছিল, সমান সমানে গুণ দিয়ে গেল, ডান দিকে মাইনাস হবে, সাইন চেঞ্জ। এবার এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করলাম, করলে এটা আসছে 3x = 210। তাহলে x এর মান কত, 70। 70 মানে সংখ্যাটা কত ছিল বলো তো? অপশন বি ইজ রাইট অ্যান্সার, মানে 70। দেখো কত ইজিলি অঙ্কটা নামাতে পারে। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। একটি দ্রব্য 1754 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, 1492 টাকায় বিক্রি করলে তার টাকার ক্ষতির পরিমাণ একই। মানে বুঝো ব্যাপারটা হচ্ছে, মনে করো একটা জিনিস 100 টাকায় কিনলে 120 টাকায় যদি বিক্রি করো কত পার্সেন্ট লাভ হবে? 20%। আবার যদি 80 টাকায় বিক্রি করো তাহলে কত পার্সেন্ট লস হবে? 20% লস। এখানে তাই বলেছে অঙ্কটা। 100 টাকা তোমার জিনিস কেনা আছে, 20 টাকা 120 টাকা বিক্রি করে 20% লাভ হচ্ছে, আবার যদি 80 টাকা বিক্রি করে 20% লস হচ্ছে, সেটাই বলেছে এখানে। তাহলে আমি দেখো একটা জিনিস এখানে ইজিলি করা যায়। অঙ্কটা করবে কি হবে দেখো, 1754 টাকা বিক্রি করলে লাভ হয়, আর এটা কি আছে মাইনাস 1492 টাকা। এই জায়গাটা বোঝো, এটা 92 যদি যোগ করি তাহলে অ্যাকচুয়ালি পার্থক্যটা হবে, মানে যেটা আমি তোমাদের বললাম, এখানে কত ছিল 80, এখানে কত ছিল 120, এখানে কত ছিল 100, তাহলে এদিকে লস হচ্ছে। তাহলে এটার থেকে এটার বিয়োগ যদি করে দিই, বা এটার থেকে এটা যদি বিয়োগ করে দিই, তাহলে অ্যাকচুয়ালি পার্থক্যটা পাবো। দেখো এটা থেকে এটা বিয়োগ করলে কত হবে? 40। তাহলে 40 কে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 20%। তার মানে এখান থেকে পার্সেন্টেজটা হবে যে লাভ কত পার্সেন্ট, লস কত পার্সেন্ট। এখানেও সেম করবো দেখো, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে? 2, আর এই দিয়ে বিয়োগ করলে কত হচ্ছে? 6। ঠিক আছে, আর হাতের এক হয়ে যাবে 5, 5 2 262। মানে এই দুটোর মধ্যে পার্থক্য কত আছে? 262। এবার বলছো 262 আছে তার মধ্যে পার্থক্য এখান থেকে এখানে। তাহলে 262 পার্থক্য মানে কি? ক্রয় মূল্য থেকে এদিকে 131, 131 এদিকে, মানে এদিকে 20 এদিকে 20। তাহলে এটাকে কত দিয়ে ভাগ করে দেবো? এটাকে ভাগ করে দেবো 2 দিয়ে। তাহলে অ্যান্সারটা কত আসবে? 131। তার মানে বুঝো তাদের যে পার্থক্যটা ক্রয় মূল্য থেকে, সেটা 131 টাকা। মানে ক্রয় মূল্য যদি x টাকা থাকে তাহলে এখান থেকে 131 টাকা বেশি এদিকে, এদিকে 131 টাকা কম। বাস, এবার তোমাকে করতে হবে কি অঙ্কটি, দ্রব্যটির ক্রয় মূল্য কত। ক্রয় মূল্য মানে কি করতে পারি, মোট সংখ্যা যেটা আছে এটার সাথে 131 যোগ করতে পারো, আবার এটার সাথে 131 বিয়োগ করতে পারো, যা ইচ্ছা করতে পারো। তাহলে আমি এটার থেকে এটা লস আছে যেহেতু, তাহলে 1492 যোগ করে দাও 131। বাস, তাহলে এটা কত হচ্ছে? 3, এটা কত হচ্ছে? 2, 5, 6, 1623 টাকা রাইট আনসার। 1623 টাকা মানে অপশন সি ইজ দ্য রাইট আনসার। অঙ্কটা একটু তোমাকে বুঝতে হবে, একদম ইজি অঙ্ক, যোগ বিয়োগ অঙ্ক, অন্য কিছু কনসেপ্ট নেই এটাতে। এটাতে যত টাকা লাভ হয় এটাতে ঠিক তত টাকা লোকসান হয়। তাহলে বিয়োগ করলে 262 টাকার পার্থক্য, মানে লোকসান এবং লাভের মধ্যে 262 টাকার পার্থক্য। আর পার্থক্য দুজনের একই, মানে যেটা এখানে 100 থেকে 120 যদি হয়, 100 থেকে 80 হয়, তাহলে 2 দিয়ে ভাগ করলে 131। তার মানে ক্রয় মূল্য থেকে মানে লোকসানে বিক্রি করলে আর লাভে বিক্রি করলে পার্থক্য কত টাকা? 131 টাকা আছে। তাহলে আমি করবো কি, এটা তো ক্ষতি আছে, এটার সাথে 130 যোগ করলে ক্রয় মূল্য পাবো, আবার এটা লাভ আছে, এটার সাথে 130 বিয়োগ করলে ক্রয় মূল্য পাবো, 1623 টাকাই হবে। দেখো প্রত্যেকটা অঙ্ক আবার বলছি টাইপ ওয়াইজ কিন্তু করাচ্ছি, আর টাইপ ওয়াইজই করাবো। এই জন্য তোমরা একই টাইপের অঙ্ক আমার বোর্ডে দেখতে হবে না, সব নতুন নতুন টাইপ করাবো তোমাদের। তো সেই ক্ষেত্রে অঙ্কগুলো ভালোভাবে করবে এবং সেগুলোকে ভালো করে নোট ডাউন করে নেবে। দেখো, কোন দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 20 টাকা দামের ডাল মিশ্রণ করে সেই ডাল 16.50 টাকা বিক্রি করে, তার লাভ হয়। বোঝো ব্যাপারটা। অঙ্কটা বলেছে একজন দোকানদার আছে, সে 15 টাকা কেজি এবং 20 টাকা কেজি ডাল আছে এবং সেটাকে মিক্সচার করে 16.50 টাকা বিক্রি করে, তাতে তার কি হয়ে যায়? লাভ হয়ে যায়। এবার অঙ্কে বলেছে সে কি অনুপাতে মেশায়। এই অঙ্কটা দেখো, আমি তোমাদের বলবো এই অঙ্কটা অপশন টেস্ট করলে হয়, অপশন টেস্ট করলে অ্যান্সার বেরিয়ে যায়, ঠিক আছে। কিন্তু অপশন টেস্ট 4টাতে গেলে একটু সময় লাগবে। আমি তোমাকে পরীক্ষায় অ্যাপ্রোচ বলছি। এটাকে এক্স ওয়াই ধরে করা যায়, যে প্রথম অনুপাতটা এক্স নিয়েছিল, পরের অনুপাতটা ওয়াই নিয়েছিল, সেটার মান এখানে আসবে। কিন্তু আমি যেটা বলবো, এক্সামে এটা গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যালিগেশন মেথড লাগাও বা মিক্সচার লাগাও, ঠিক আছে। মিক্সচার যে মেথড আছে, অ্যালিগেশন মেথড, মিশ্রণের পদ্ধতি লাগাও। সেই কনসেপ্টটা কি আছে দেখো, 15 টাকা কেজি আর এদিকে কটা গিয়েছিল? 20 টাকা কেজি, কিন্তু আলটিমেটলি মিশ্রণের পর কটা হলো? 16.5 টাকা, মানে 16.5 টাকা কেজি। এই জায়গাটা বুঝো, মিশ্রণ আমরা সবাই বুঝি যে 15 টাকা কেজি আর 20 টাকা কেজি ছিল, কিন্তু আলটিমেটলি বিক্রি হচ্ছে কটা টাকা?
16.50 টাকা করে। তাহলে এইদিকে কি বের করতে হবে বলতো? এইদিকে পার্থক্য বের করতে হয়, আমরা সবাই বুঝি গেল। এইদিকে কি বের করতে হয়? ডিফারেন্সটা এইদিকে বের করতে হয়। তাহলে 15 আর 16 মধ্যে পার্থক্য কত? 1.5। আবার 20 আর 16.5 মধ্যে পার্থক্য কত? 17 মানে 3.5। এবার দেখো দশমিক গুলোকে আমি তুলতে পারি। 3.5 দশমিক তুলে কত হচ্ছে? 35 হবে। এটা কত হবে? 15 হবে। তাহলে বোঝো অনুপাতটা কত আসলে? 35 আর কত আছে? 15। তাহলে কাটাকাটি করো, 5 দিয়ে গেলো 5 7 35, 3 5 15। এটাই অনুপাত। আর আমরা জানি মিশ্রণ এটা কি বেরোয় বলতো? এটা সবসময় পরিমাণ বেরোয়। পরিমাণ মানে কি অনুপাত এই জিনিসটাকে মেশানো আছে, কি পরিমাণ হিসেবে জিনিসটাকে মেশানো আছে। পরিমাণটা কত? 7:3। 7:3 মানে অপশন এ ইজ দ্য রাইট আনসার। এ ইজ দ্য রাইট আনসার। এই কোশ্চেনটার সবচাইতে ইজি মেথড এবং সবচাইতে কম সময় যদি আসে সেটা হচ্ছে মিক্সার অ্যালিগেশনের মেথড। অ্যালিগেশনের মেথড সবচাইতে কম সময়, এটা তুমি নামাতে পারবে। অন্যথায় যদি তুমি শতকরা কনসেপ্টে যাও বা অপশন টেস্ট করো, সেটাতেও কিছুটা টাইম এর থেকে প্রায় ডাবল বা বেশি লাগবে। দেখো অসাধু ব্যবসায়ী রিলেটেড অঙ্ক। একজন অসাধু দোকানদার ক্রয় মূল্যে চাল বিক্রি করে, কিন্তু 1000 গ্রামের পরিবর্তে 925 গ্রাম চাল আমাদেরকে দিচ্ছেন, তো তার লাভের শতকরা হার কত? এই কোশ্চেনটা পড়ার পর যে জিনিসটা তোমাকে বুঝতে হবে আগে, যে অঙ্কের ক্রয় মূল্য বিক্রয় মূল্য একই আছে চালে। মানে 1000 টাকায় যদি সে কেনে 1000 গ্রাম চাল, তাহলে 1000 টাকাই সে বিক্রি করছে। বা 50 টাকা কেজি চাল কেনে 50 টাকাতেই বিক্রি করছে। কিন্তু এই জায়গা তোমাকে যেটা বুঝতে হবে যে সে 1000 গ্রাম চাল দেওয়ার কথা ছিল, কিন্তু বিক্রয়ের সময় কত গ্রাম চাল দিচ্ছে বলো? 925 গ্রাম। তাহলে তোমাকে বুঝতে হবে যে সে কত গ্রাম কম দিচ্ছে। সে অবশ্যই কত গ্রাম কম দিচ্ছে? 75 গ্রাম। এইটাই হচ্ছে তার লাভ। কারণ ক্রয় বিক্রয় করে তার লাভ হচ্ছে না, ক্রয় মূল্যে বিক্রি করছে। কিন্তু ওজনের ক্ষেত্রে কি করছে? 1000 গ্রামের পরিবর্তে 925 গ্রাম দিচ্ছে। আর কত গ্রাম কম দিচ্ছে? 75 গ্রাম। এটাই তার লাভ। তো এটা বের করবো কিভাবে? সবসময় মনে রাখবে সে বিক্রি করছে কতটুকু বলো? সে ক্রেতাদের দিচ্ছে কত গ্রাম? 925 গ্রাম। 925 গ্রাম চাল বিক্রি করে তার উপরে লাভ করে নিচ্ছে কত গ্রাম বলো? 75 গ্রাম। তাহলে ইনটু 100 যে শতকরা তার লাভ কত? এই জায়গাটা বোঝো আমি যেটা বলছি। সে বিক্রি করছে কত গ্রাম? 925 গ্রাম। 925 গ্রাম সেল করে তার উপর লাভ করে নিচ্ছে কত গ্রাম? 75 গ্রাম। তাহলে শতকরা কত আছে? এবার যারা এখনো বুঝতে পারছো না কিভাবে আসলে 100, তাহলে আগেই বলছি প্রথম ভিডিওটা দেখে নাও, নালে প্রবলেম হবে। এবার তুমি এটা কাটাকাটি করো। 5 দিয়ে করলে কত হচ্ছে? 5 15 75। এটা করলে কত হচ্ছে? 5 এ কি কত হচ্ছে? 5 আমাদের থাকলো কত? 4 2 42, 5 8 40 আর কত? 5 5 25। এবার দেখো আবার 5 দিয়ে যায়, 3 5 15। এটা 5 দিয়ে করলে কত? 3 5 15 আর কত আছে আমাদের? 5 7 35। এইবার দেখো আর কাটাকাটি যায় না, রইলো কত? 3 আর কত? 100 আর নিচে কত আছে? 37। বাস এবার তুমি এটাকে ভাগ করে দাও। তাহলে 3 100 গুণ করলে কত হচ্ছে? 300 আর নিচে কত হচ্ছে? 37। ঠিক আছে, নিচে 37। এটাকে ভাগ করে দাও। ভাগ করে দেখো কতবার যেতে পারে 37 দিয়ে? 6 বার, 7 বার, 8 বার যাবে। 9 বার দিলে বেশি হয়ে যাবে। 8 বার দাও তুমি। হ্যাঁ, 7 8 56, 6 হাতে কত আছে? 5, 3 8 24, 5 কত আছে? 29। তার মানে নাম সেখানে কত? 4 দশমিক 1 আসবে, মিলে যাবে। দশমিক দিয়ে শূন্য দাও, একবার দাও। হ্যাঁ, তার মানে অ্যান্সার কত হচ্ছে? 8:11 দেখবে। এটা পুরোটা বললে 8:11। এই জায়গাটা শুধু তোমাকে বুঝতে হবে যে বিক্রি করছে কত? 1000 গ্রাম দিচ্ছে না কিন্তু আমাকে 925 গ্রাম। 925 গ্রামের মধ্যে 75 গ্রাম সে লাভ করে নিচ্ছে। তাহলে শতকরা তার লাভ কত? দেখো নেক্সট কোশ্চেন বলেছে একটি পেইন্টিং এর মূল্য কত টাকা আছে বলতো? 1,40,000 আছে। ঠিক আছে, 1,40,000 আছে থেকে বলেছে 1,82,000 টাকা পর্যন্ত বৃদ্ধি পায়। তো পেইন্টিংটির শতকরা বৃদ্ধি কত? একদম ইজি অঙ্ক, এটা আশা করি তোমরা পারবে। তো এটা আমি তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। ঠিক আছে, এটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা পড়ে কমেন্টে জানাবে। ঠিক আছে, এটা হোমওয়ার্ক রাখলাম। এটা ইজি অঙ্ক, একদম ইজি অঙ্ক। 1,40,000 টাকা দিয়েছে, 1,82,000 টাকা কত টাকা বৃদ্ধি পেয়েছে? শতকরা বের করবো। নেক্সট কোশ্চেন দেখো বলেছে যদি চায়ের দাম 20% বাড়ানো হয়, তাহলে চায়ের খরচ না বাড়ালে চায়ের ব্যবহার কত শতাংশ কমাতে হবে? বোঝো কোশ্চেনটা ভালো করে পড়ো। মনে করো চায়ের দাম, 1 কেজি চায়ের দাম আগে 200 টাকা ছিল। এবার চায়ের দাম বেড়ে গেল 20%। তাহলে 200 টাকা জিনিস 20% বাড়লে কত? 240 টাকা হবে। কিন্তু কাস্টমার যে আছে তিনি ভাবলেন যে আমার কাছে এক্সট্রা টাকা নেই বা আমি চায়ের জন্য খরচ বাড়াবো না, চায়ের দাম আমি যত টাকা খরচা করি 200 টাকাই নেবো, তাতে চা আমাকে কম দেবে। এই দেখো, তাহলে আমি ধরি যে আগে সে কত টাকা চা নিত? 100 টাকার চা নিত। 100 টাকার চা এখন কয় টাকা হয়েছে বলতো? 120 টাকা। এই জায়গাটা বোঝো, এই জায়গাটা বোঝো।
আগে চায়ের দাম ধরলাম 100 টাকা, 100 ধরলে অঙ্কটা ইজি হবে পার্সেন্টেজ ভাঙাতে। 100 গ্রাম চা মানে 100 টাকার চা এখন কয় টাকা বিক্রি হচ্ছে? 120 টাকা। তো 120 টাকায় আমি ধরলাম যে 100 ইউনিট চা বিক্রি হয়, 100 একক চা বিক্রি হয় বর্তমানে, ঠিক আছে। কিন্তু আমাদের কাস্টমার কি বলছেন, তিনি বলছেন যে আমি চা এর জন্য এক্সট্রা টাকা দিতে হবে। আগেও আমি 100 টাকারই চা নিতাম, এখনো আমি 100 টাকারই চা নেব, তার দরকার হলে চায়ের পরিমাণ আমাকে কম দাও, এইটুকুই অঙ্ক বোঝা। চায়ের দাম 20% বাড়লো, তাহলে আগে যদি চায়ের দাম 100 টাকা হতো, এখন কয় টাকা হচ্ছে? 120 টাকা। 120 টাকায় কত ইউনিট পাওয়া যায়? 100 একক, বা তুমি 1 কেজি ধরতে পারো, 1000 একক, কোনো ব্যাপার না। তো এবার দোকানদার কাস্টমার ভাবলো যে আমার চায়ের জন্য এক্সট্রা টাকা আমি পে করতে পারবো না, আগে 100 টাকা নিতাম, এখন 100 টাকা নাও। তো দোকানদার নিশ্চয়ই কম দেবে, কতটুকু কম দেবে সেটাই বের করো। দেখো তাহলে 120 টাকায় যদি 100 ইউনিট পাওয়া যায়, 100 টাকায় কম পাওয়া যাবে, কম দেবে ছোট সংখ্যা উপরে, বাই কত আছে? 120, ইন্টু কত আছে বলো দেখি? ইন্টু আছে আমাদের 100। বাস, এই জায়গাটা দৈর্ঘ্যের ক্ষেত্রে একটু বুঝবে যে 120 ইউনিটের মান কত? 100 টাকা, 100 একক। তাহলে 100 টাকা কি কম পাবে না বেশি পাবে? কম পাবো। কম পেলে মনে রাখবে এই দুজনের মধ্যে ছোট সংখ্যা উপরে, আর যদি বেশি হতো তাহলে কোন সংখ্যাটা উপরে? তো বড় সংখ্যাটা। এগুলো আমি বোঝাবো আস্তে আস্তে। এবার কাটো তুমি, 0 0 কাটো, এটা 5 দুগুণে 10, 6 দুগুণে 12, আবার কাটা যায় 3 দুগুণে 6, এটা কত আসবে? 50 দুগুণে 100। তাহলে 50 50 উপরে গুণ করলে কত হচ্ছে? 50 5 250, আর নিচে কত আছে বলতো? 3। ঠিক আছে, বসো। 250 আর 3 এর ভাগ করে দাও এটাকে। হ্যাঁ, প্রথমে 8 বার দাও, 3 8 কত আছে? 24, নামলে কত? 1 0, 3 3 কত আছে? 9, নামলে কত? 1 সমস্ত 1 এর 3। এবার বোঝো এখন কতটুকু চা পাওয়া যাবে? এখন পাওয়া যাবে 83 সমস্ত 1 এর 3। এই জায়গাটা বোঝো, এই জায়গাটাই বোঝা। এখন 100 এককের জায়গায় কত একক চা পাবো আমি? 83 সমস্ত 1 এর 3। তো সেই ক্ষেত্রে চায়ের ব্যবহার কতটুকু কমলো বলো? দেখো একটা অপশনই কাছাকাছি আছে। 83 থেকে 100 যদি পুরাতে হয়, বা 100 থেকে 83 তুমি বিয়োগ করো, তাহলে এটাকে 84 ধরে নাও, তার মানে 16। তাহলে 16 সমস্ত 2 এর 3 হবে অ্যান্সার। এটা আশা করি ভাগটা তোমরা পারবে, যে 100 থেকে 83 সমস্ত 1 এর 3 বিয়োগ করলে দেখো 84 2 16, আর 1 এর 3 থেকে কত? 2 এর 3 হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এবার অঙ্কটা তুমি ভালোভাবে অবজার্ভ করো আমি কি করলাম অঙ্কটাতে, তবেই কিন্তু এখানে অঙ্কটা তোমার কাছে ইজি হবে। নেক্সট কোশ্চেন দেখো, একটি বাড়ির বর্তমান মূল্য আছে 46 লক্ষ 40 হাজার, ঠিক আছে, 46 লক্ষ 40 হাজার। তো বলেছে যদি এর মূল্য বার্ষিক 5% হারে হ্রাস পায় 3 বছর পর কত হবে? খুব গুরুত্বপূর্ণ, এটা সময় বৃদ্ধির উপরে হয়। দেখো তো আমি দেখি 5% হ্রাস পায়, হ্রাস পায় মানে বোঝো 100 টাকা জিনিস দাম থাকলে পরের বছর কত টাকা হয়ে যাবে? 95 টাকা। হ্যাঁ কিনা বলো? এটা আমি লিখতে পারি 5% হ্রাস মানে 100 টাকা দাম থাকলে 1 বছরের মাথায় সেটা কত? 95 হবে। তাহলে কতবার বলেছে? 3 বছর পর। তাহলে এটা কয়বার লিখবো আমি? 3 বার লিখবো, ঠিক আছে। এইটাকে আমি অন্যভাবে করতে পারি, কিন্তু আমি অঙ্কটাকে বেসিকলি করাচ্ছি। দেখো 4 6 4 4টা 0 আছে, ঠিক আছে। এইটা হচ্ছে অঙ্কটার বেসিকটা, এক লাইনে করতে পারি যেটা। এটা তুমি সাকসেসফুলি করতে পারবে 15% বার, 3 বার করে, একবারও বের করা যায়। তো আমি জাস্ট বেসিক দিয়েও তোমাদের বোঝাচ্ছি, কিন্তু ইজিলি হবে। প্রথম বছর 100 টাকা থেকে 95 টাকা, তার উপর দ্বিতীয় বছর, তৃতীয় বছর, 3 বার কেন লিখলাম? কারণ 3 বছর পর বলেছে। তাহলে 3 বছর পর 46 লক্ষ 40 হাজার টাকা জিনিসটা কত টাকা হবে? ঠিক আছে, তাহলে তুমি কাটাকাটি করো। এখানে 2 0, এখানে 2 0 কাটো, আরো 2 0 আছে, 2 0 কাটো। এবার দেখো ওপর ওপর কাটা যায়। এটা যদি 5 দিয়ে করো, 5 19 95, 5 20 কত আছে? 5 20 কত আছে বলো দেখি? 100, ঠিক আছে। এইবার দেখো 5 দিয়ে 5 19 95, 5 20 100। তাহলে এটা আর এটা কত দিয়ে যায়? 4 দিয়ে যায়। 4 দিয়ে করলে 4 5 কত? 20। এটা করলে কত হচ্ছে? 4 একে 4, 4 একে 4, 4 6 24। আর এটা যদি 5 দিয়ে করো কত হচ্ছে? 19। বাস, এবার হলো কত? 19 19 95 116। তাহলে 19 ইনটু 19 ইনটু 95 ইনটু কত আছে? 16। তাহলে তুমি ইউনিট ডিজিট এখানে অ্যাপ্লাই করো, ঠিক আছে। 9 9 81, আবার 81 সাথে 1 রইলো, 1 আর 5 5 একে 5 5 6 30, মানে পেছনে হবে 0, ঠিক আছে। তারপরে আসছে আমাদের 1 9 3 2, তার মানে পেছনে আসলেও 11 দুগুণে 22, 2 আসবে। 2 জায়গায় আছে, এটা অ্যান্সার হবে। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করে দেখবে, এটা অ্যান্সার হবে। এটা গুণ করে তুমি দেখবে, এই যেটা আসবে অপশন এ আসবে অ্যান্সার, অপশন এ, ঠিক আছে। গুণটা করে একটু দেখবে, আমি দুটো 22 দেখে একবার এটা করে দিলাম, এটা সিঙ্গেল 2 ছিল, করলাম না। তো তোমরা ইউনিট ডিজিট গুণ করে দেখবে, এটা হয়ে যাবে, বা সরাসরি গুণ করবে হয়ে যাবে। আমি জাস্ট টাইম কমানোর জন্য তোমাদের গুণগুলো দেখাচ্ছি। হ্যাঁ, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এই দেখো এই ফরম্যাটটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে, যে প্রথম বছর যদি এত কমে, দ্বিতীয় বছর এত কমে, তৃতীয় বছর কত হবে।
যদি বৃদ্ধি বলতো তাহলে এটা 100 টাকা হতো 105 হতো, 100টা 105 হতো বাস। প্রত্যেকটা অঙ্ক কিন্তু নতুন নতুন টাইপ এবং তোমাদের টাইপ অনুযায়ী কিন্তু করতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমার অঙ্ক ঠিকঠাক ভাবে হবে না। দেখ, যদি একজন দোকানদারে, ঠিক আছে, মূল্যের উপর কি বলে, দ্রব্যটির মূল্যের উপর 20% ছাড় দিতে চান, তাহলে তাকে এটিকে 400 টাকায়, ঠিক আছে, বিক্রি করতে হবে। যদি সে এটিকে 520 টাকায় বিক্রি করে তাহলে তার লাভের হার কত? ইজি অঙ্ক, একটু কনসেপচুয়াল। কোনটা জিনিসের দাম মনে করো 100 টাকা, ঠিক আছে, সে সেটাকে কত পার্সেন্ট ছাড়ে দিচ্ছে? 20% ছাড়। 20% ছাড় মানে জিনিসটা কত টাকা সে বিক্রি করছে? 80 টাকা। মানে এটা পার্সেন্টেজ হলে এই 100% জিনিস কত পার্সেন্ট বিক্রি হচ্ছে? 80%। 80% বিক্রি করলে জিনিসটার দাম কত টাকা হচ্ছে বলো? 400 টাকা। আশা করি ব্যাপারটা তুমি বুঝতে পারলে। 100 টাকার জিনিস 20% লসে বিক্রি করছে বা ছাড়ে বিক্রি করছে 80%। 80% মানে কত? আমার 400 টাকা। তো বলে যে জিনিসটা 520 টাকায় যদি বিক্রি হয়, 520 টাকায় যদি বিক্রি হয় তাহলে তার পার্সেন্টেজটা কত হবে? জাস্ট এইটুকুই অঙ্ক। তো এসে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। 80% মানে 420 টাকা, 520% এর 520 টাকার মান কত? বেশি হবে। বেশি হলে আবার বললাম কোন সংখ্যা উপরে? বড় সংখ্যা উপরে। তাহলে উপরে 520, নিচে কত আছে? 400, ঠিক আছে, ইনটু কত আছে? 80। দেখো এবার কাটাকাটি করো। এটা করলে কত হচ্ছে? 5 আর 40, ঠিক আছে, 5 দিয়ে যদি উপরে কাটো, একবারে কাটো, 5 এ কি কত হলো? 5 আর 5 আর 5 এ 20। তাহলে কত পার্সেন্টে বৃদ্ধি হচ্ছে বলো? 104%। 104% মানে তার লাভের হার কত বলো? 100 টাকার জিনিস কত টাকা দিচ্ছে? 104 টাকা। তার মানে লাভ মানে হচ্ছে কত টাকা? লাভ হচ্ছে তার 4%, মানে অপশন বি ইজ রাইট আনসার। খুব ইজি অঙ্ক, জাস্ট এই জায়গাটা তোমাকে বুঝতে হবে। আর তোরেশিকের এই শর্টকাট ফরম্যাটটা আমি যেটা বলছি, যদি মান বেশি হয় তাহলে কোন সংখ্যাটা উপর হবে? বড় সংখ্যাটা। মান কম হলে কোন সংখ্যাটা উপরে? ছোট সংখ্যা। 420 মান 80%, তাহলে 520 মান কি বেশি হবে? কোনটার থেকে বেশি? 80% এর থেকে বেশি হবে। বেশি হলে কোন সংখ্যা উপরে হয়? বড় সংখ্যা, বাস। নেক্সট কোশ্চেন দেখো, বলেছে এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে 10% ও 20% বৃদ্ধি হলে মোটের উপর তার শতকরা বৃদ্ধি কত? এই ধরনের অঙ্ক শর্টকাটেও করতে পারি, কনসেপ্টেও করতে পারি, আবার শর্ট ট্রিক্সও করতে পারি। আমি তোমাকে প্রথমে কনসেপ্টটা শেখাচ্ছি, তারপরে আমি শর্ট ট্রিক্সটা বলছি। কনসেপ্ট দেখো, ক্রমান্বয়ে 10% এবং 20% বৃদ্ধি পায়। 10% 20% বৃদ্ধি মানে যদি আমি বেসিক করি যে 100 টাকা বেতন থাকলে কয় টাকা হবে? 120 টাকা হবে। আর পরের বার 110 টাকা হবে, প্রথমবার 10% বৃদ্ধি হয়েছে, 10% মানে 110। পরের বার কত হচ্ছে? 20% মানে 120। তাহলে ইনটু করে দেবে একটা 100, শতকরা কত বৃদ্ধি হবে? এটা বেসিক। এটা কাটাকাটি করলে কত হচ্ছে? এই যে কাটাকাটি করলাম, এই যে 0 0 কাটো, 0 0 কাটো, আর 11 12 গুণ করলে কত হচ্ছে? 132। তার মানে বুঝো 100% যদি স্যালারি হয় তাহলে সেটা কত পার্সেন্টে হয়ে যাবে? 132%। তার মানে কত পার্সেন্ট বৃদ্ধি হবে? 32%। 32% মানে অপশন সি আনসার। এবার আমি তোমাকে বলছি যে এটা শর্টকাট কিভাবে করতে হবে। এটা এইটুকু যদি আমি না করি, এটার ফর্মুলা হচ্ছে সাকসেসিভ ইউজ করতে হয়, সাকসেসিভ মেথড। হয়তো অনেকে নতুন শুনলে। সাকসেসিভ মেথড কি? যদি বৃদ্ধি পায়, দেখো আমি একটা একটা করে তোমার বোঝাচ্ছি। হ্যাঁ, যদি দুটো মানই বৃদ্ধি পায়, এটাও বৃদ্ধি পাচ্ছে, প্রথমে 10%, পরে কি আছে? বৃদ্ধি পায়। দুটোই যদি বৃদ্ধি পায় তাহলে ফর্মুলাটা যেটা হয়, ফর্মুলাটা হয় a প্লাস বি, ঠিক আছে, প্লাস কত আছে? এ বি বাই কত আছে বলো তো? 100। এই জায়গাটা বুঝতে হবে। আমি আস্তে আস্তে তোমাদের এগুলো এক্সট্রা একটা ক্লাস নিয়ে বুঝিয়ে দেবো। দুটোই যদি বৃদ্ধি হয়, প্রথমে বৃদ্ধি পাচ্ছে, পরে বৃদ্ধি পায়, ফর্মুলা হয় a প্লাস বি ইন্টু প্লাস কত? এ বি বাই 100। তাহলে a মানে কি? 10%, দেখো, b মানে কত? 20%, ঠিক আছে, ব্র্যাকেট দাও, এটা প্লাস এ বি মানে 10 ইন্টু কত আছে? 20 বাই কত আছে? 100। এবার তুমি কাটাকাটি করো, এটা কাটাকাটি করলে দেখো এখানে 2 0 কাটো, 2 0 কাটো, 10 20 কত হচ্ছে? 30, আর 2 1 কে 2 কত হচ্ছে? এই দেখো 32%, ঠিক আছে, 32% মানে অপশন সি ইজ দ্য রাইট आंसर। এই প্রসেসের থেকে এটা অনেকটা হলো শর্ট হয়, ইজি হয়, কারণ এটাতে যখন ফ্র্যাকশন আসে, দশমিক গুলো আসে, তখন প্রবলেম হয়। এটা তো অনেক ক্ষেত্রে ইজি হয়। সাকসেসিভ মেথডে অনেক টাইম কম আমি কনজিউম করে অঙ্কটাকে নামাতে পারি। বুঝতে পারছো ব্যাপারটা? এই হচ্ছে পার্থক্য। নেক্সট দেখো, এক ব্যক্তির বেতন প্রথমে 10% বৃদ্ধি পায়, ঠিক আছে, পরে 20% কমে গেল, তাহলে মোটের উপর বেতন শতকরা কত কমবে? এবার দেখো শর্ট বেসিকটা তো তোমরা বুঝবে। 10% বৃদ্ধি মানে 100 110, তারপরে কমে গেল মানে 100 কত? 80 হবে, শতকরা কত? ওটা আমি যাচ্ছি না, সাকসেসিভে যাচ্ছি। দেখো আগে তোমাদের কি শিখলাম যে একটা বৃদ্ধি, ঠিক পরেরটা কি আছে? হ্রাস। যদি এইরকম হয়, একটা বৃদ্ধি একটা হ্রাস, তাহলে মনে রাখবে a মাইনাস বি, ঠিক আছে, আর প্লাসে এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস,
কত আছে এবি বাই 100। এই ফর্মুলাটা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। দুটো বৃদ্ধি হলে বলে দিলাম, আর যদি দুটো একটা বৃদ্ধি একটা হ্রাস হয় সেটাও দেখো বলে দিচ্ছি। দেখো কনসেপ্টটা কি আছে, প্রথমে বৃদ্ধি প্লাস তারপরে কত মাইনাস, তার মানে অবশ্যই কি হবে প্রথমে প্লাস তারপরে মাইনাস, a মানে প্লাস a মাইনাস b, আর প্লাসে মাইনাসে মাইনাস করবে ab বাই কত হচ্ছে 100। এবার বসাও, তাহলে প্রথমে 10% বৃদ্ধি মানে কত 10, তারপর হ্রাস কত পার্সেন্ট 20% বিয়োগ, ঠিক আছে এটা করব কি বিয়োগ 10 ইনটু কত আছে বাই কত আছে 105, কাটাকাটি করো। ফর্মুলাগুলো আবার বলছি লিখে নেই, 0 0 কাটো, এই 0 0 কাটো। তাহলে দেখো -20 থেকে 10 বিয়োগ করলে কত হচ্ছে মাইনাস কত হচ্ছে 10, হ্যাঁ কি না বলো -10, আবার মাইনাসে মাইনাস 2 কি হলো 2, তাহলে এখানে आंसर কত হবে বলো তো, এখানে आंसर হবে মাইনাস কত 12, -12 মানে 12% কি আছে বলো তো, 12% কি হচ্ছে বলো তো হ্রাস হচ্ছে। আলটিমেটলি মাইনাস মানে 12% হ্রাস, 12% হ্রাস মানে অপশন ডি মাইনাস দেওয়া আছে 12% হ্রাস। তুমি শর্ট যেটা কনসেপ্ট আছে সেটাতেও করতে পারো, কিন্তু আমি শর্ট ট্রিক্সটাও একটু বেশি জোর দিচ্ছি, কারণ এটা আমাকে পরীক্ষায় কোথাও না কোথাও টাইম কনজিউম কম করাবে, কারণ আমি তো তোমাদের কনসেপ্টটা বুঝিয়েছি, আগের ক্লাসে বুঝিয়েছি। তাহলে এই ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো, প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, বাকিটা আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, বলেছে এক ব্যক্তির বেতন 5,00,000 টাকা আছে, পরপর 3 বছর 5%, 10%, 20% বৃদ্ধি পায়, তো শেষে তার বেতন কত হবে? এটাকেও আমি হোমওয়ার্ক রাখছি। এই দুটো কোশ্চেনের অ্যানসার তোমরা কমেন্টে আমাকে জানাবে। এটা কনসেপ্ট দিয়ে করতে পারো, বলে দিচ্ছি তো, দেখো 3% বৃদ্ধি মানে 100 110 হবে, 105 হবে, 110 120। আর শর্ট ট্রিক যদি করো, প্রথমে এই দুটোকে এবি ধরো, যেটা মানা যাবে সেটার থেকে আবার একটাকে এবি ধরে নাও, তবেই হবে। যদি না পারো জানিও, আমি নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের করিয়ে দেবো। দেখো এবার কি বলেছে, এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, পাস ফেলের অঙ্ক। এখন যেগুলো করাবো সেগুলো পাস ফেলের অঙ্ক। দেখো 1100 জন ছেলে এবং 900 জন মেয়ে একটি পরীক্ষা দিল, এবং ছেলেদের 50% পাস এবং মেয়েদের কত পার্সেন্ট পাস, 40% পাস, তবে শতকরা ফেল কত পার্সেন্ট। অঙ্কটা বোঝো, পাস ফেলের অঙ্ক যা শুরু হলো। তো মোট ছাত্রী আমি আগে দেখি, মোট ছাত্র কতজন ছিল 1100 জন, প্লাস কতজন 900 জন, তাহলে মোট ছাত্র কতজন হলো, মানে ছাত্রছাত্রী মিলে 2000 জন। এটা বয়েজ এটা গার্লস। এইবার আমি আগে বের করি যে মোট পাস কতজন, এটা টোটাল, ঠিক আছে, তাহলে মোট পাস কতজন, উত্তীর্ণ কতজন হয়েছে। বয়েজ কত আছে 1100 জন, গার্লস কত আছে 900 জন। 1100 জনের কত পার্সেন্ট 50%, 50% মানে ইজিলি বলতে পারি অর্ধেক, বা যদি না বোঝো দেখো 1100 এর 50% মানে 100 এর মধ্যে কত আছে 50%। ভাঙো তো, কাটাকাটি করো তুমি, এখানে 2 শূন্য কাটো 2 শূন্য কাটো, 5 এগারো কত 55, 500 কত 50 জন। তার মানে ছেলে কয়জন পাস করেছে 550, ইজিলি বললাম 1100 550। মেয়ে কতজন 40%, 40% মানে আমি বলতে পারি 100 এর মধ্যে কয়জন 40 জন। তাহলে মেয়ে কয়জন ছিল 900 জন, 900 জনের মধ্যে কতজন, দেখো 2 শূন্য 2 শূন্য কাটো, 4 9 36, 360 জন। এই হচ্ছে ব্যাপার। এবার তুমি এই দুটোকে যোগ করে দাও, কারণ কি ছেলেরা পাস করলো কয়জন 550 জন, মেয়েরা পাস করলো কয়জন 360 জন। তাহলে দুটোকে যদি যোগ করে দিই তাহলে টোটাল পাস পাবো না, মোট পাস পাবো। মোট পাস করেছে কয়জন, ঠিক আছে, মোট পাস করেছে কত 550 এটা, তাহলে 0 2 0 হবে 511 এর হাতে কত 1 5 3 8 910 জন। তাহলে বুঝো মোট পাস করলো কয়জন 910 জন। এবার অঙ্কটা দেখো আমি এদিকে করে দিচ্ছি, বলেছে আমাকে তবে শতকরা ফেল করেছে কতজন। এবার বুঝো যদি আমি দেখি যে ফেল করেছে কতজন, ঠিক আছে, মোট ছিল কতজন 2000 জন, 2000 এর মধ্যে পাস করেছে 910 জন, তাহলে ফেল করেছে কয়জন, ফেল করেছে আমাদের 1050 জন, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের 1050 910 50 সরি, এটা হচ্ছে 1090 জন, ঠিক আছে, 1090 জন। বাস 1090 জন যদি হয় তাহলে আমাকে বের করতে হবে যেটার পার্সেন্টেজটা কত আছে, আর কিচ্ছু না। 2000 জন মোট স্টুডেন্ট ছিল, তার মধ্যে 910 জন আমাদের কি করলো পাস করেছে, তাহলে 1090 জন করে ফেল। এটা পার্সেন্টেজ বের করে, পার্সেন্টেজ বের করার রুলসটা কি আছে বলো, টোটাল সংখ্যা নিচে রাখতে হয়, দিয়ে করে দিচ্ছি। টোটাল ছাত্রছাত্রী কতজন ছিল 2000 জন, 2000 জনের মধ্যে ফেল কত 1090 জন, তাহলে শতকরা ফেল কত, বাস ঠিক আছে। এইটুকু পড়ো, এইটুকু করলেই অঙ্ক সলভ। দেখো এখানে 2 শূন্য 2 শূন্য কাটো, এখানে 0 এখানে 0 কাটো, 109 কে 2 দিয়ে ভাগ করে কত হচ্ছে 5 দুগুণী 10, 4 দুগুণী 8 আর হচ্ছে 5 দুগুণী 10, 54.5%। 54.5% মানে অপশন সি ইজ দা
রাইট আনসার, সি ইজ দ্য রাইট আনসার। দেখো কত ইজিলি অঙ্কটা করতে পারি। এবার দেখো আমি তোমাদের কনসেপ্ট বোঝাচ্ছি, এই জন্য আমার একটু টাইম আমি তোমাদের সাথে স্পেন্ড করছি। কিন্তু পরীক্ষায় কি তুমি এই এত ইজিলি কনসেপ্ট কাউকে বোঝাতে দেবে না? পরীক্ষায় তোমার মতো করে করবে, এখানে পাস বের করবে, পাস বের করে ফেল বিয়োগ করে দেবে, বাস অ্যান্সার হয়ে যাবে। উইদিন মানে সেকেন্ডের মধ্যে এটা হয়ে যাবে, কয়েক সেকেন্ডে, 8-10 সেকেন্ড 15 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। বুঝতে পেরেছো? শুধু কনসেপ্টটা বোঝো। পরীক্ষায় কোশ্চেন গুলো ইজি হয়, মানে খুব হার্ড হয় না, ইজি টু মডারেটই হয়। কিন্তু আমরা কি করি, সেটাকে দেখেই ঘাবড়ে যাই। এই কোশ্চেনটা দেখো, আমি পাস ফেলের আজকে এই কয়েকটা টাইপ পড়াচ্ছি, নেক্সট আরেকটা পার্সেন্টেজে তোমাদের ক্লাস আসবে, সেটা ফাইনাল ক্লাস আসবে, পুরোপুরি ওখানে অ্যাডভান্স লেভেলের অঙ্ক হবে। দেখো বলেছে কোন পরীক্ষা আছে, পরীক্ষা 40% ইংরেজিতে, 30% কি করে গণিতে ফেল করে, আবার উভয় বিষয়ে কত পার্সেন্ট ফেল করে, 15%। তাহলে শতকরা কতজন উভয় বিষয়ে পাস করে? এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে একটু ডায়াগ্রাম করবে, ইজি হবে। তুমি আগে দেখো যে মোট কোন কোন সেকশনে পাস আছে, দেখো এরকম ডায়াগ্রাম তৈরি করবে। কেন এরকম ডায়াগ্রাম তৈরি করে বোঝো, কারণ এটাকে যদি তুমি ধরো যে প্রথমে আছে ইংলিশ, তাই তো, এটা ইংলিশ, আর এটা আছে ম্যাথ। এবার তুমি আগে বুঝিয়ে নাও যে 15% কি আছে, বোধ। 15% বোধ মানে ম্যাথেও আমাদের কি করেছে, ফেল করেছে, আবার ইংলিশেও ফেল করেছে। তার মানে কি এই ডায়াগ্রামে আসবে, এই ডায়াগ্রামে আসবে। এবার তুমি দেখো ম্যাথে আলটিমেটলি কত পার্সেন্ট ফেল করেছে, ইংলিশে 40%, ম্যাথে কত পার্সেন্ট, 30%, মোটের উপর। এই জায়গাটা বুঝো। এবার আমরা অঙ্কটাতে করতে পারি কি, দেখো 40% ইংলিশে আমাদের কি করেছে, ফেল করেছে। এবার তুমি দেখো 40% এর মধ্যে 15% তো আছে, কারণ 15% শুধু ইংলিশে কয়জন, 40%, শুধু অঙ্কে কয়জন, 30%। তাহলে 40% এর মধ্যে 15% এখানেই আছে, তাহলে 40 থেকে 15 বিয়োগ করে দিলে এখানে কত পার্সেন্ট হবে বলো তো, 25%। এই জায়গাটাই বোঝা, একবারে অঙ্কটা হয়ে যাবে। অন্যভাবে করা যায়, আমি জাস্ট বেসিকে করাচ্ছি। এই ডায়াগ্রামের মধ্যে আমাকে 40% রাখতে হবে। তো অলরেডি তো 15% আছে, যারা উভয় বিষয়ে ফেল করেছে তাদেরকে কি শুধু ইংলিশে রাখবে না? শুধু ইংলিশ যখন কাউন্ট হবে অবশ্যই সেখানেও যাবে, এখানেও আসবে। তাহলে 40% মধ্যে এখানে 15% আছে, অলরেডি কত পার্সেন্ট রইল, 15%। এবার দেখো এখানে মোট কত পার্সেন্ট হওয়া উচিত, এখানে কত পার্সেন্ট, 30%, 15 এখানে আছে, তাহলে কত পার্সেন্ট, 15%। এবার দেখো এটার ভাষাটা কেমন হয়। যদি তোমাকে বলে যে শুধু এমন ছাত্র বের করো যারা শুধুমাত্র ইংলিশে ফেল করেছে, শুধুমাত্র ইংলিশে ফেল করেছে কত পার্সেন্ট, 25%। শুধুমাত্র অঙ্কে ফেল করেছে কত পার্সেন্ট, 15%। উভয় বিষয়ে ফেল করেছে কত পার্সেন্ট, 25%। তাহলে দেখি যে মোট ফেল করেছে কতজন, বাস মোট ফেল করেছে 25 প্লাস কত 15 প্লাস কত 15, তাহলে 25 আর 15 কত 30, 30 কত 55%। তাহলে 55% ছাত্রছাত্রী কি বলতো, এটা ফেল, এটা কি করেছে, ফেল। তাহলে মোট ছাত্রছাত্রী কত পার্সেন্ট থাকে, 100% ছাত্রছাত্রী, 100 এর মধ্যে 55% কি করেছে, ফেল। তাহলে বলো দেখি কত পার্সেন্ট পাস করেছে, 45%। পাস 45% মানে আমাদের অপশন এ ইজ দ্য রাইট আনসার। WBCS প্রিলিমস এসেছিল 2011 সালের কোশ্চেন। এই ধরনের কনসেপ্টগুলো একটু তোমাকে বুঝতে হবে, ডায়াগ্রাম করে বললে আমার জিনিসগুলো কি হয়ে যায়, ইজি হয়ে যায়। প্রথমে যে মেথডগুলো আমাদের মাথায় রাখতে হবে, দেখো পরপর 10% বৃদ্ধি, মানে এখানে 10% বৃদ্ধি হলো, আবার 10% বৃদ্ধি। কোন জিনিসের দাম পরপর যদি 10% বৃদ্ধি হয় তাহলে এই জিনিসটা কত হবে বলো দেখি। মনে করো তোমার স্যালারি আছে 50,000 টাকা, প্রথমে কোন একটা মানে কি বলবো সেটাকে, ভালো কিছু কাজের জন্য তোমার কি বলবো সেটাকে প্রমোশনের পর 10% বাড়লো, আবার 2 মাসের পর আরেকটা প্রমোশন 20% বাড়লো, তাহলে আলটিমেটলি কত পার্সেন্ট বাড়লো। সেই ক্ষেত্রে ফর্মুলা কি হয় বলতো, ফর্মুলাটা হয় a প্লাস বি প্লাস হচ্ছে কত বলতো, ab বাই বলতো 100। এইটা হচ্ছে মেইন ফর্মুলা। এই ফর্মুলাটাই তোমাকে মনে রাখতে হবে। তাহলে ফর্মুলাটা কোথা থেকে আসলো, a প্লাস বি, a মানে কি, এই যে প্রথমটা 10% আর b মানে কি পরেরটা 20%। তাহলে a প্লাস বি প্লাস ab বাই 100, এটা পরপর যদি হয় এই ফর্মুলা। তুমি x y ধরে করতে পারো, x প্লাস y প্লাস x বাই y বাই 100। তাহলে নরমালি যদি অঙ্কটা আমি করি তাহলে a মানে কত 10%, b মানে 20%, তারপর হবে প্লাস, এদিকে ab গুণ করলে 10 ইনটু কত হবে বলতো 20, বাই কত আছে বলতো 100। তাহলে নরমালি ভাবে এটা যোগ করলে কত হলো 30। এবার তুমি দেখো এখানে 2 0 2 0 কাটো, 2 এর কি কত 2, তার মানে বলতে পারো কত পার্সেন্ট আলটিমেটলি তোমার বৃদ্ধি হলো বলো 32%। এইটা আমি পার্সেন্টেজ মেথডেও কিন্তু করতে পারি, তোমাদের যেগুলো আমি শিখিয়েছি যে উপরে দিয়ে, যেমন এইভাবে হয় যে 10 টাকার জিনিসটা কয় টাকা হবে, 110 টাকা, তারপর 10 টাকার জিনিসটা কয় টাকা হবে, 120 টাকা, তো আলটিমেটলি 100 টাকার জিনিসটা কত হবে, এটাতেও করতে পারো।
কিন্তু এটাতে তোমার কিছু কিছু ক্ষেত্রে অঙ্কে অনেক বড় হবে, ভাগ আসবে, ফ্র্যাকশন আসবে, সেই জন্য আমরা সাকসেসিভটাকে ইউজ করি। তাহলে এই মেথডটা জানতে গেলে তোমাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে যে দুবার বৃদ্ধি মানে a প্লাস বি প্লাস কত ab বাই 100। বোঝা গেল? তাহলে আলটিমেটলি যখন এরকম থাকবে 10%, 10-20%, তার মানে আমি মুখস্থ করে ফেলবো যে 32%। সেই জন্য যারা অঙ্কগুলো পারে তারা যখনই 10%, 20% দেখবে 32% চোখ বন্ধ করে অ্যান্সার দেবে। তাহলে এবার যদি আমরা ঠিক উল্টোটা আসি, যে ধরলাম প্রথমে 20% পরপর হ্রাস, 20% হ্রাস হলো, তারপরে 10% হ্রাস হলো, তাহলে এই ক্ষেত্রেই বা ফর্মুলাটা কি? এই ক্ষেত্রে ফর্মুলাটা কি সেম থাকে, জাস্ট একটা জিনিস মাইনাস হয়, এই প্লাসটা মাইনাস হয়। তাহলে আমরা লিখতে পারি a প্লাস কত আছে b মাইনাস কত বলতো ab বাই কত বলতো 100। বাস এইটুকুই ফর্মুলা, এইটুকু ফর্মুলা তোমাকে মাথায় রাখতে হবে। তাহলে দুটো ফর্মুলার মধ্যে পার্থক্য কি আছে? যখন দুটোই প্লাস এটা প্লাস হবে, যখন দুটোই মাইনাস তখন এটা কি হবে? মাইনাস হবে, আর কিচ্ছু না, বাকি সেম টু সেম। তাহলে দেখো প্রথমে 20, তারপর কত 10 যোগ করে দাও, বিয়োগ কত এখানে 20 ইন্টু কত আছে বলতো 10 বাই কত 100, 0 0 কাটো, তাহলে 20 10 কত হলো 30, বিয়োগ যদি করো 2 কে 2, তাহলে কত পার্সেন্ট হলো বলো? 20 10 মানে আমাদের 28%। তার মানে কত পার্সেন্ট আলটিমেটলি লস হয় বলতো? 28% কি হবে বলতো? হ্রাস। এই জায়গাটা বুঝো। অঙ্কটা দেখে তোমার মনে হতে পারে প্রথমে 20% কমলো, পরে 10% কমলো, 30% কমলো। না, প্রথমে 20% কমলো কিন্তু বাকিটার উপর 10%, বাকি যে টাকাটা থাকলো তার উপর 10% কমলো। তাহলে আলটিমেটলি কত পার্সেন্ট কমলো বলো দেখি? আলটিমেটলি আমাদের অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে কি কত পার্সেন্ট? 28%। বুঝতে পারলাম? তাহলে যখন এরকম থাকবে তখন সরাসরি কত পার্সেন্ট হবে? 28%। এগুলো এই যেমন 20 10 ধরে আমি করালাম, তুমি 10 10 ধরে করবে, 20 ধরে করবে, 30 30 ধরে করবে। যেমন 10 10 যদি হয় 10% 10% বৃদ্ধি, তাহলে 1% কি হবে আমাদের? মানে 21% বৃদ্ধি। 10% বৃদ্ধি তারপর হ্রাস মানে 1% লস। এইরকম ভাবে এগুলো মুখস্থ হয়ে যায় করতে করতে। তুমি এগুলো ডিজিট গুলো চেঞ্জ করে দিয়ে করবে 10%, 20%, 30%, 40%, দেখবে একটা ডিজিট আসবে, সেটা তোমার একটা সময় মুখস্থ হয়ে যাবে। এই জন্য যারা এই সমস্ত অঙ্ক পারে তারা দেখবে খুব ভালো এই মুখস্থ, মানে দেখা মাত্র অ্যান্সার করবে। তো আজকের পর থেকে আশা করবো তুমিও এগুলোতে এক্সপার্ট হবে। এইবার দেখো প্রথমে বলেছে বৃদ্ধি, তারপরে বলেছে হ্রাস। এই ক্ষেত্রেই বা কি করব? এই ক্ষেত্রেই বা ফর্মুলাটা কি হবে? একবার বৃদ্ধি একবার যদি হ্রাস হয় তাহলে আমি প্রথমটাকে দেবো a, এটার সামনে কিছু নেই প্লাস, তারপরে মাইনাস কত বলতো b। এইবার দেখো প্লাসে মাইনাসে আলটিমেটলি মাইনাস কত হয় বলতো? ab বাই 100। ফর্মুলাটা বোঝো। আমি তোমাকে ফর্মুলাটা মুখস্থ না করে কনসেপ্টটা বোঝাচ্ছি। দেখো প্রথমটা বৃদ্ধি, তাহলে এর সামনে প্লাস, কিছু নেই মানে প্লাস, পরেরটা মাইনাস, তাহলে মাইনাস বি। এবার এই প্লাসে মাইনাসে যদি গুণ করি কত হয়? মাইনাস হয়। দেখো কত শর্টকাটে মনে রাখতে পারি। আর এবি বাই কত? 100। তাহলে এবার যদি দেখো প্রথম 20% বৃদ্ধি, 20 মাইনাস কত আসলো? 10, আর এখানে মাইনাস কত আসলো বলতো? এবি মানে আসলো আমাদের কত? এবি মানে হচ্ছে 20 ইন্টু কত 10 বাই কত বলতো? 100। তাহলে নরমালি তো 0 0 কাটতেই পারি, এটা থেকে বিয়োগ করলে কত আসলো? 10 মাইনাস কত? 2 কে 2, তাহলে আলটিমেটলি কত পার্সেন্ট হলো বলতো? 8%। এবার কথা হচ্ছে 8% হ্রাস না বৃদ্ধি? 8% বৃদ্ধি হবে, কারণ সাইন সামনে কিছু নেই মানে কি সাইন বলতো? প্লাস। তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার কত হবে বলতো? 8% বৃদ্ধি। তাহলে তুমি বলো যে এই ফর্মুলাটার ক্ষেত্রে কি করতে হবে? বেসিক লজিক যেটা, প্রথমটা বৃদ্ধি মানে প্লাস, তারপরটা মাইনাস মানে মাইনাস, আর প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, বাস। এইবার এখানে যদি মাইনাস 8 আসতো তার মানে মাইনাস 8% লস। কিন্তু যেহেতু 10 এর থেকে 2 বিয়োগ করলে 8 হয়েছে, তার মানে প্লাস, মানে এটা কি আছে বলতো? বৃদ্ধিতে আছে। কিসে আছে? বৃদ্ধি। বোঝা গেল? তাহলে তুমি দেখো আগের দুটো ফর্মুলা আর এই ফর্মুলাটা যা আছে প্রত্যেকটা কিন্তু যদি একটু কনসেপ্টটা বোঝো হয়ে যাবে। এইবার যেটা লাস্ট ফর্মুলা আছে দেখো, প্রথমে হ্রাস, তারপরে কি আছে বলতো? বৃদ্ধি। ঠিক উল্টো। তাহলে এই ক্ষেত্রে হ্রাস মানে প্রথমে বিয়োগ দেব মাইনাসে, তারপরে প্লাস কত বলতো? বি। এবার সেম প্লাসে মাইনাসে কত? মাইনাস এবি বাই কত আছে বলতো? 100। এই ফর্মুলা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। আবার সেম মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস কত বলতো? 10%, প্লাস কত পার্সেন্ট? 20%। ব্র্যাকেট দাও, মাইনাস এখানে কত হবে? 10 ইন্টু কত বলতো? 20 বাই কত আছে? 100।
তাহলে এখানে শূন্য শূন্য কাটলে মাইনাস 2 কে 2 হবে, এটা থেকে বিয়োগ করলে কত প্লাস কত হবে বলতো, প্লাস কত হয়ে যাবে কত 10, আর এখানে মাইনাস কত হবে বলতো 2। তাহলে এই ক্ষেত্রে কত হবে বিয়োগ করলে প্লাস 8%, মানে কত হবে বলতো বৃদ্ধি হবে। এই ক্ষেত্রে কত পার্সেন্ট বৃদ্ধি হবে বলো দেখি, আমাদের 8% বৃদ্ধি হবে, কারণ প্রথমে 10% হ্রাস তারপরে 20% বৃদ্ধি, আর এটাতে ছিল প্রথমে 20% বৃদ্ধি পরে 10% হ্রাস, সেই জন্য অ্যান্সারটা কিন্তু একই আসলো। বোঝা গেল? কিন্তু জেনারেলি এটা যদি 20% হতো তাহলে সেই ক্ষেত্রে মাইনাস কত বলতো 8% আসতো। এটা আশা করি বুঝতে পেরেছো। তাহলে তুমি বোঝো যে এই চারটি ফর্মুলা যদি তোমার জাস্ট খালি মাথায় থাকে, অ্যাকচুয়ালি ফর্মুলা একটি, প্লাস মাইনাস মাইনাস প্লাসটা যে আছে সেটা একটু ধ্যান দিয়ে করলে সেই অঙ্কগুলো ইজিলি পারবে। তাহলে এই সমস্ত অঙ্ক পার্সেন্টেজে ভরে ভরে আসে। তোমাদের জিডি এক্সামে পার্সেন্টেজের যে অঙ্কগুলো আছে, পার্সেন্টেজ অঙ্কগুলোতে চিনির দাম, সিমেন্টের দাম, কোন ব্যক্তির বেতন, বারবার বারবার এই অঙ্কগুলো পার্সেন্টেজে পাই, প্রফিট লসে পাই। তাহলে এই ফর্মুলাগুলো যারা জানে তারা কিন্তু দেখা মাত্র অ্যান্সার দেয়, আর তুমি বোকার মতো করে অঙ্কগুলো করতে শুরু করে দাও। বোঝা গেল পার্থক্যটা? এই ছোট ছোট জিনিসগুলোই তোমার কাছে ম্যাটার করবে। এইবার দেখো আমি সরাসরি অঙ্ক নিয়ে এসেছি, অঙ্কগুলো দু একটা আমি করিয়ে দিচ্ছি, কোথায় কোথায় সাকসেসিভ ইউজ করবো, কোথায় কোথায় করবো না। যেখানে করবো না সেখানে আমি বলে দেবো যে এই অঙ্কটা সাকসেসিভ যাবে না, এটা নর্মাল পার্সেন্টেজে যাবো। দেখো এখানে বলেছে এক ব্যক্তির বেতন ক্রমাগত 10% আর 20% বৃদ্ধি করলে, আর সেটা আমি বললাম 10% 20% বৃদ্ধি মানে কত পার্সেন্ট হলো আমাদের 32% হলো, তাই না? তো আমি এক কাজ করি, এটাকে আমি ধরো 30% করে দিলাম, যেহেতু এই অঙ্কটা আমরা করেছি। দেখো এই যে প্রথমটা 32% হয়েছে, এটা তো করেছি না, তো আমি ওটাকে 30% দিয়ে করে দিচ্ছি। দেখো ধরে নিলাম আমি এটা 30% বৃদ্ধি হয়েছে। তাহলে ফর্মুলা কত ছিল, a প্লাস বি প্লাস কত বলতো ab বাই কত 100। এবার কথা হচ্ছে যখন তোমার অঙ্ক এটা হাতের মুঠোয় চলে আসবে, বারবার কি লিখতে যাবে, জাস্ট বসাবে কাটাকুটি করে। দেখো তাহলে a মানে 10, b মানে কত 30, আর প্লাস কত ab মানে 10 ইনটু কত বলতো 30 বাই কত আছে বলো দেখি 100। তাহলে শূন্য শূন্য আমি কাটতে পারি, 10 30 কত হলো 40, 40 আর 3 তার মানে কত পার্সেন্ট বলতো 43% ইজ দা রাইট আনসার। 43% এই অপশনে তো থাকবে না, কারণ আমি যদি চেঞ্জ করেছি, তাহলে অ্যানসার কত হবে বলতো, অ্যানসার হবে 43%। এবার আমার কথা হচ্ছে এই সমস্ত অঙ্কে এমন ভাবে প্র্যাকটিস করো পেন পেন্সিল ধরতে না হয়। 10% 30% মানে 40%, আর 3 একে 3 শর্টকাটে বলতে পারি 43%। কি বুঝলাম? এই যে 10 20 তো যোগ 30 যোগ হবে, তাহলে কত হলো 40 হলো, আর এটা গুণ করলে 3 একে কত হলো 3, 3 আর 1 গুণ হবে, শূন্য শূন্য কাটা যাবে, তাহলে এই দেখো 3 কত পার্সেন্ট বলো 43%। দেখা মাত্র সবাই অ্যানসার দেবে। তোমাকে এই লেভেলে ভাবতে হবে যে এটা তো করছি, কিন্তু আলটিমেটলি হচ্ছে কি 10 30 যোগ আর শূন্য শূন্য কাটা গেল, ওটা 3 একে কত হলো 3, তাহলে 43%। চলো আরেকটা করে দিচ্ছি। এই যে যেমন বলেছে এই অঙ্কটাতে, কোন শহরের বর্তমান জনসংখ্যা 68,750 জন, বার্ষিক 8% হারে জনসংখ্যা কমলে 2 বছরের পর জনসংখ্যা কত হবে? জনসংখ্যা কমেছে, তাহলে তুমি নরমালি দেখবে যে কত পার্সেন্ট আলটিমেটলি কমবে, সেটার উপর কমিয়ে দাও হয়ে যাবে। তাহলে নরমালি দেখো 8% হারে দুবার যদি কমে, তাহলে বলতে পারি a প্লাস কত আসলে b, কারণ দুবার যদি কমে ফর্মুলা কত হয় a মাইনাস b, আর a প্লাস b মাইনাস কত বলো তো ab বাই 100। তাহলে 8 আর যোগ করব, মাইনাস ab মানে 8 ইনটু কত 8 বাই কত আছে বলো তো 100। তাহলে 8 আর যোগ করলে কত হলো 16, মাইনাস 8 8 কত বলো তো 64 বাই কত বলো তো 100। তাহলে 16 আছে, এটা যদি বাই করো তার মানে বলতে পারি 0.64। দশমিক কয় ঘর লাগাবে, দশমিক কয় ঘর লাগাবে 2 ঘর লাগাবে। তাহলে 2 ঘর লাগালে যদি বিয়োগ করো তার মানে অ্যানসার এটা আসবে কত বলো তো 15 সমস্ত 64.36, তাই না? 4 6 10 15.36%, এত পার্সেন্ট হ্রাস পাবে। বোঝা গেল? তাহলে এবার দশমিকের যোগ বিয়োগটা অনেকে বোঝো না, যারা বোঝো না এইভাবে করবে। দেখো 16 পর কিছু নেই মানে শূন্য দিতেই পারি, আর এখানে 0.64 যদি করি এখানে 6 আসবে, হাতে আসবে 3, এই যে 15.36। এবার এত পার্সেন্ট আলটিমেটলি হ্রাস হবে, ঠিক আছে? এত পার্সেন্ট হ্রাস মানে নরমালি পার্সেন্টেজ এবার করো, এত পার্সেন্ট হ্রাস মানে আমি বলতে পারি যে 100 টাকার জিনিসটা যা আছে 100 টাকার জিনিসের উপর 15 সমস্ত 36 হ্রাস পাবে। 15 সমস্ত 36 হ্রাস মানে আমি বলতে পারি যে 84 সমস্ত আমাদের আছে 6 তাই না? ব্যাপারটা বোঝো, 15.36, তাহলে 15 মানে কত 85, 36 হ্রাস ইনটু কত আছে বলো তো এইটা,
6.875, এটা কাটাকুটি করলে কত হবে? তাহলে নরমালি দশমিক যদি তুলি, আমি এখানে দশমিকটা তুলে দিই, তাহলে এখানে একটা আরেকটা হবে, হ্যাঁ কি না? এবার কাটাকুটি করো, এবার কাটাকুটি করলে দেখো এই যে 1 0 1 0 কাটতে পারো, তাই না? আবার যদি এটাকে 5 দিয়ে করো, 5 2 10, 5 1 5, 3 5 15, আর 5 7 35, 5 5 25, ঠিক আছে। আবার যদি এটাকে করো তুমি 5 20 কত হলো 100, আর এটাই করলে 5 2 10, 5 7 35, 5 5 25। আবার 5 দিয়ে করতে পারো, 4 5 কত আসলো 20, 5 5 25, 5 5 25। নরমালি তুমি দেখো এবার কত দিয়ে যায়, এটা 4 দিয়ে যায়, 4 দিয়ে করলে 4 1 4, 4 1 4, 4 1 4, 4 6 24, আর 2 দিয়ে যদি তুমি করো এটাকে 5 2 10, আর রইল কত 5 2 10, 8 2 16। এবার তুমি ইউনিট ডিজিট দেখো, 5 8 এ কত আসলো বলো তো 40, 5 8 এ 40, মানে বলতে পারি 558 ইনটু 55, এটা গুণ করে দেবে, গুণ করলে যেটা অ্যান্সার আসবে সেটাই হচ্ছে আমাদের এখানে অ্যান্সার হবে। বোঝানো পারলাম? তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে নরমালি তোমাকে এই পার্সেন্টেজটা বের করতে হবে, পার্সেন্টেজটা বের করলে এটা করলেই কিন্তু তোমার হয়ে যাবে, বাকি অঙ্কটা ইজি থাকবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এটা যদি তুমি গুণ করো, গুণ করলে দেখো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার চলে আসবে, 58,190 জন। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই অঙ্কটা বলেছে একটি সংখ্যা পরপর 10% বৃদ্ধির ফলে ওর শতকরা মোট কত বৃদ্ধি হবে? এটা আমি দেখেই বলতে পারি 21%। দেখো দেখা মাত্র বলতে পারছি 21%, 10% পরপর বৃদ্ধি, তাহলে মানে তো 10 10 20, আর 10 1 10 মানে 1 21, যে প্রথম ফর্মুলাটা দিয়ে হয়ে যাচ্ছে। চলো নেক্সট। এই কোশ্চেনটা দেখো বলেছে ওই ব্যক্তির বেতন রিলেটেড, বলেছে প্রথমে ব্যক্তির বেতন 10% বৃদ্ধি হলো, কিন্তু পরে 10-20% কি হলো, কমে গেল, তো মোটের উপর শতকরা বেতন কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি হবে? নরমালি তার প্রমোশন হলো, প্রথমে 10% হ্রাস হলো, সে খুশি হলো, ভালো কথা, বেতন বৃদ্ধি হয়েছে, সবাইকে মিষ্টি খাওয়ালো, কিন্তু তারপরে আবার অফিস থেকে বললো যে না তোমার বেতন 20% কি হলো, হ্রাস হলো, কমে গেল, এবার তো দুঃখের বিষয়। তাহলে আলটিমেটলি তোমরা বলছো তার বৃদ্ধি মানে হ্রাস হবে, তাহলে প্রথমে প্লাস তারপরে মাইনাস, কি হবে ফর্মুলা? প্রথমে প্লাস মানে 10% কি হবে, বৃদ্ধি, মানে কোন ফর্মুলাটা আসবে বলো? আসবে a মাইনাস b প্লাস এ মাইনাস এ মাইনাস ab বাই কত 100, তাহলে a মাইনাস b করলে কত হচ্ছে a 10, মাইনাস b মানে কত 20%, ঠিক আছে, মাইনাস 10 ইনটু কত 20 বাই কত আছে বলো তো 100। তাহলে দেখো এখানে তো কাটতে পারি, 0 0 কাটলাম, 2 থাকলো, এটা বিয়োগ করলে কত বলো তো মাইনাস 10%, আর এখানে মাইনাস 2%, তাহলে মাইনাস 10 মাইনাস 2 মানে কত বলতে পারি মাইনাস 12%, হ্যাঁ কি না বলো? কারণ আমাদের বীজগণিতের যোগ বিয়োগে দুটো সাইনে যদি মাইনাস থাকে, সাইনটা মাইনাস হয়, সংখ্যাগুলো কি হয় যোগ হয়, সংখ্যাগুলো কি হয় যোগ হয়, তাহলে এখানে মাইনাস 10 মাইনাস 2, তাহলে মাইনাস 12%, মানে বলতে পারি অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মাইনাস 12%। তার মানে তার আলটিমেটলি বেতন 12% কমে যাবে, তার মানে তার বেতন যদি আগে 100 টাকা ছিল, এইবার কয় টাকা হবে বলতো 88 টাকা এসে দাঁড়াবে আলটিমেটলি। তাহলে তার আলটিমেটলি কি হলো, লস হলো না লাভ হলো? লস হলো, বুঝতে পারলে? এইবার কথা হচ্ছে দেখো আমি যদি দেখি এখানে যে কোন অঙ্কটার ক্ষেত্রে আমরা সাকসেস না করলে হবে, যেমন এই অঙ্কটা যা আছে এটা দেখো সাকসেস বের করে তারপর আমার পার্সেন্টেজ বের করতে হবে না, তো এইটার ক্ষেত্রে সাকসেস না করলে হবে, নরমালি করলেও কিন্তু হয়ে যাবে। আমরা অঙ্কে পারে দেখি যে এত পার্সেন্ট ছাত্রছাত্রী পাস করে, অত পার্সেন্ট ফেল করে, মোট এত পার্সেন্ট ফেল, এই সমস্ত যে রিলেটেড অঙ্কগুলো আছে পাস ফেল রিলেটেড, আজকের ক্লাসে আমি তোমাদের করাবো কনসেপ্টের সাথে। এই ক্লাসটি করার পর তুমি বলতে বাধ্য হবে যে না পাস ফেল সম্বন্ধিত অঙ্ক আসলে পরীক্ষায় আমি তুড়ি মেরে উড়িয়ে দেবো, বোঝা গেল? আর এসএসসি জিডি তে বারংবার যে কোশ্চেন গুলো এসছে সেগুলোই তোমাদের কনসেপ্টের মাধ্যমে সলভ করাবো। দেখো প্রথম যে কোশ্চেনটি আছে, এই কোশ্চেনটি আমাদের এই 2024 এর এক্সামের ফার্স্ট দিন ফার্স্ট শিফটের কোশ্চেন। তার আগে নরমালি তুমি বোঝো দু একটা জিনিস আমি তোমাকে বলছি। ধরো বললো কোন একটা এক্সামে 75% স্টুডেন্ট পাস করে, 75% স্টুডেন্ট পাস করে, এটা পাস, তো নরমালি তুমি আমাকে বলো ফেল কত পার্সেন্ট করবে? এটা তোমরা সবাই জানি যে টোটাল ক্যান্ডিডেটকে সবসময় কত ধরা হয় বলতো 100%। কত পার্সেন্ট? 100%। তাহলে 100 জনের মধ্যে 75 জন পাস যদি হয় তাহলে ফেল করবে কয়জন বলতো 25 জন, 25%।
এটা তো আমরা সবাই জানি, ছোট ছোট জিনিসগুলো জানতে হয়। এবার ধরো এটা পাস ফেল বললাম। এবার এক্সামে যদি মোট নম্বর বলে, মোট নম্বরও 100% ধরে, 100% ধরতে হয়। মনে করো তোমার মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, বলা হলো মাধ্যমিক পরীক্ষায় তুমি 90% নাম্বার ক্যারি করলে, 90%। তাহলে ধরো 700 নাম্বারের এক্সাম হয় মাধ্যমিক, 700 এর মধ্যে 90% নাম্বার মানে কত? 7 9 63, তুমি নাম্বার হবে কত বলো তো? 630 নাম্বার। বোঝা গেল ব্যাপারটা? তাহলে কত পার্সেন্ট নাম্বার তুমি পাওনি, সেটা অবশ্যই কত পার্সেন্ট? 10%। আর 10% 700 এর মধ্যে কত নাম্বার হয় বলো তো? 70। এই দুটো মিলে দেখো 700 নাম্বার হয়ে যায়। তাহলে যে জিনিসটা বুঝতে হবে, টোটাল ক্যান্ডিডেট যদি বলা হয় সেখানেও 100% ধরবো, টোটাল নম্বর যদি বলা হয় 100% ধরবো। বোঝা গেল? এবার দেখো অঙ্ক তুমি করো, অনায়াসে পারবে। আর যে দু একটা কনসেপ্ট আমাদের জানতে হবে, যে দেখো মেইনলি আমি এই অঙ্কগুলোতে কোথায় প্রবলেমটা আমার হয়, প্রবলেমটা হয় যখন বলবে যে 10% অঙ্কে পাস, 20% ইংরেজিতে পাস, উভয় বিষয়ে 30% পাস, আবার বলবো উভয় বিষয়ে 40% ফেল। তাহলে মোট শিক্ষার্থী বলো, এই টাইপগুলো যে প্রবলেম হয়, দেখো আমি নিয়ে এসেছি তোমাদের জন্য। এই দেখো এসএসসি জিডি প্রত্যেকটা কোশ্চেন, এই তুমি বলতে পারো যে এই যে টাইপটি, এই টাইপটি তোমার প্রবলেম হয়। আমি যেটা মানে কি বলবো, তারা করে বলতে পারি তোমাদের এই প্রবলেমগুলোই হয়। দেখো বলেছে 60%, 55%, 40%, এবং যদি পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে, এই কোশ্চেনগুলোই তোমাদের আমি সলভ করাবো। প্রথম কোশ্চেনটা ভালো করে পড়ো, কি বলেছে? বলেছে একজন শিক্ষার্থী একটি পরীক্ষায় 75% স্কোর করে এবং 60% স্কোর করা অন্য পরীক্ষার্থীর চেয়ে 30 নম্বর বেশি পায়, তো পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত? একদম ইজি কোশ্চেন দিয়ে শুরু করলাম। দেখো মনে করো তুমি 75% নাম্বার পেয়েছো এক্সামে, আর তোমার বন্ধু পেয়েছে কত পার্সেন্ট? 60%। তো বলেছে স্কোর করে এবং 60% স্কোর করা অন্য শিক্ষার্থীর চেয়ে 30 নম্বর বেশি পায়। তুমি 75% পেলে, তোমার ফ্রেন্ড 60% পেলো, তাহলে তুমি বলো তুমি তো 75% পেয়েছো আর তোমার বন্ধু পেয়েছে 60%, তো তোমার থেকে তোমার বন্ধু কত কম পেয়েছে? বলতে পারো 15%, হ্যাঁ কি না? বা তুমি তোমার বন্ধুর থেকে 15% নাম্বার বেশি পেয়েছো। আর অঙ্কে সেটাই বলেছে কত নম্বর বলো? 30 নম্বর। তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি যে 15% নাম্বার মানেই কত নম্বর বলো তো? 30। তাহলে আমার পরীক্ষাতে মোট নম্বর কত হয় বলো? 100%, হ্যাঁ কি না? 75% তুমি পেয়েছো, তোমার ফ্রেন্ড 60% পেয়েছে। পার্সেন্টেজে তোমার বন্ধু তোমার থেকে কত কম পেলো বলো? পার্সেন্টেজে 15%, 15% মানে অঙ্কে বলেছে 30 নম্বর। তাহলে আমি বলতে পারি 100% মানে কি হবে? বেশি হবে। তাহলে উপরে 100, নিচে কত? 15 ইনটু হলো 30। বাচ্চারা করে দেবে 15 দুগুণে 30, মানে 200 নাম্বারের एग्जाम ছিল। টোটাল নাম্বার অফ দা एग्जाम কত ছিল? 200। কত ইজিলি নামাতে পারি দেখো। নেক্সট কোশ্চেন। প্রত্যেকটা এই পাস ফেলের অঙ্করই বিভিন্ন টাইপ আছে, একটা থেকে একটা আলাদা আছে। যেগুলো ইজি আছে আমি হোমওয়ার্ক দেবো, তুমি হোমওয়ার্ক করে দেখাবে। দেখো কি বলেছে, এটা 4 শিফটে, তার মানে সেকেন্ড শিফট, থার্ড শিফটে एग्जाम আসে, মানে এই টাইপের কোশ্চেন আসেনি। কারণ পরীক্ষা রিলেটেড অঙ্ক সব শিফটে তো আর আসবে না। যেমন প্রথম শিফটে 2টি কোশ্চেন এসেছে, 2টি আসছে পরীক্ষা থেকে। তাহলে ব্যাপারটা বোঝো। বলেছে বিক্রম একটি পরীক্ষায় 32% নাম্বার পেয়েছে এবং 15 নম্বরের জন্য ফেল করেছে। যদি 57% নম্বর পায় তাহলে সে উত্তীর্ণ নম্বরের চেয়ে 10 নম্বর বেশি পাবে। পরীক্ষায় উত্তীর্ণ নম্বর কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষার পার্সপেক্টিভ থেকে। দেখো এবার বোঝো ব্যাপারটা। বলেছে বিক্রম 32% নাম্বার পেয়েছে কিন্তু সে 15 নম্বরের জন্য ফেল করে গেল। তার মানে তার পাস নাম্বার 32% থেকে 15 বেশি। আবার বলেছে সে যদি 57% নাম্বার পেত তাহলে সে পাস নাম্বারের থেকে কত বেশি পেত বলো? আমাদের 10 বেশি পেত। পরীক্ষার উত্তীর্ণ নম্বর কত? আমি ছোট্ট একটা জিনিস তোমাকে বোঝাচ্ছি, এই জিনিসটা ভালো করে বুঝবে। আমি ধরে নিচ্ছি যে পরীক্ষায় পাস নম্বর একটা ধরলাম, মনে করো 60 নম্বর, 60 নম্বর, এটা জাস্ট খালি আমি ধরলাম। এবার একটু অঙ্কটা যেটা বলছি বোঝো। ধরো পরীক্ষায় পাস নম্বর 60, তো বিক্রম যখন 30% পেল সে কত নম্বরের জন্য ফেল করলো বলো? 15 নম্বর। তাহলে বিক্রম কত নাম্বার পায় বলো? 45 নম্বর পায়।
একই না? বিক্রম ফেল করেছে, 15 নম্বর কম পেয়েছে, 60 এর মধ্যে কত কম পেয়েছে বলো? 15। আর যদি 57 নম্বর পায় তাহলে বলেছে উত্তীর্ণ নাম্বার হচ্ছে 10 বেশি পায়, তাহলে 60 এর থেকে 10 বেশি পেলে কত নাম্বার বলো? 70 নাম্বার। বোঝা গেল? এইবার তুমি এই গ্যাপটা দেখো কত নম্বরে, 45 আর 70। তুমি বলতে পারো যে নাম্বারের পার্থক্যটা কত নাম্বার বলো? 25 নম্বর। এইটাই অঙ্ক, আর কিচ্ছু না, এইটুকুই বোঝার যে 5 নম্বরের থেকে 15 কম আর 5 নম্বর থেকে 10 বেশি, এটার মধ্যে পার্থক্য কত অ্যাকচুয়ালি বলো? 25 নম্বর। হ্যাঁ কি না? বাস এখানেই অঙ্ক শেষ। 60 হলে 15 কম মানে 45, 60 70 হলে 10 কম মানে 10 বেশি মানে 70, বা এটা 50 হলে এটা 35, ওটা 60 হবে, 35 10 60 করো, ওই 25ই আসবে, একই জিনিস। 25 নম্বরের পার্থক্য। এবার কথা বলেছে সে প্রথমে পেয়েছিল কত পার্সেন্ট বলো? 32%। আবার পরে পেয়েছিল কত পার্সেন্ট বলো তো, যদি সে 57% পেত। তো নরমালি এটার মধ্যে তুমি ডিফারেন্সটা দেখো, পার্সেন্টেজের ডিফারেন্সটা দেখো। 32% নাম্বার থেকে 57% নাম্বারে তুমি জাম্প করছো, তাহলে তুমি বলতে পারি যে তোমার নাম্বার কত পার্সেন্ট অ্যাড হচ্ছে বলতো? 32 থেকে 57 মানে হচ্ছে 5, হ্যাঁ 25% নাম্বার যোগ হচ্ছে। হ্যাঁ কি না বলো? 25% নাম্বার তোমার কি হচ্ছে? যোগ হচ্ছে। কিন্তু আমি পরীক্ষা দেখতে পাচ্ছি 25% নাম্বার মানেই কত নাম্বার বলো তো? 25 নম্বর। কত নম্বর? 25 নম্বর। হ্যাঁ কি না বল? 32% থেকে 57%, তার মানে বলতে পারি যে 25% নাম্বার আমার কি হলো? 15% নাম্বার আমার কি হলো বলো তো? 25% নাম্বার যোগ হলো। 25% নাম্বার যোগ হলো। 25% নাম্বার মানেই কত নাম্বার? 25 নাম্বার। তাহলে তো খেলাই শেষ। বলেছে পরীক্ষায় আমাদের উত্তীর্ণ নম্বর কত? উত্তীর্ণ নম্বর মানে কত? দেখো 30% 32% বের করো। 32% এর থেকে কত বেশি হবে? 15 বেশি। তাহলে 32% মানে কত নম্বর বলো? 32 নম্বর। হ্যাঁ কি না? তো 32% নাম্বার পেলে সে কত নম্বরে ফেল করতো? 15 নম্বরে। তার মানে বলতে পারি 32 যোগ 15, তার মানে অ্যানসার ঘুরে ফিরে আবার কত হবে বলতো? আমাদের 47%। কত পার্সেন্ট বলতো? 47%। তাহলে 5 নাম্বার কত পার্সেন্ট? অবশ্যই অপশন ডি ইজ দা রাইট অ্যানসার, 47। এই ছোট ছোট জায়গাগুলো তোমাকে একটু বুঝতে হয়। তাহলে পরীক্ষার এই ধরনের যদি অঙ্ক থাকে, তাহলে আমি ঠান্ডা মাথায় আগে দেখবো যে গ্যাপটা কত। গ্যাপটা আসলে কত? 25 নম্বরে। আমি দেখবো পার্সেন্টেজটা কত। পার্সেন্টেজটা 25%। তো 25% নাম্বার যদি আমাদের 25 হয়, তাহলে 100% বললে কত? 100 নম্বরের পরীক্ষা হতো। যেহেতু বলছে 5 নম্বর, তো 32% মানে 32 নম্বর। 32 এর থেকে সে 15 নাম্বার ফেল করেছে, তাহলে 32 সাথে 15 যোগ করলে কত? 47 নম্বর। বাস। এইবার দেখো এই কোশ্চেনটা বলেছে একটি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর মধ্যে 93% পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, 9275 জন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে। তো পরীক্ষায় মোট কতজন পরীক্ষার্থী উপস্থিত হয়েছে, মানে পরীক্ষায় মোট কতজনের পরীক্ষা হয়েছে। তো নরমালি বোঝো, যদি 100 জনের পরীক্ষা হয়, তো তার মধ্যে 93 জন পরীক্ষায় কি হয়েছে? গিয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ মানে পাস। তাহলে কয়জন ফেল হয়েছে বলো? 7 জন। হ্যাঁ কি না? 7% স্টুডেন্ট আমি বলতে পারি ফেল হয়েছে। এটা পাস আর এটা কি বলতো? ফেল। তো পরীক্ষায় বলেছে ফেলের সংখ্যাটা 9275। তাহলে 7% মানেই যে কি 9275 নয়? অঙ্ক তো এখানেই শেষ। তো বলেছে পরীক্ষায় মোট পরীক্ষার্থী কত পার্সেন্ট বলে? 100%। 100% এর মান বেশি হবে, তাহলে 100 বাই কত আছে? 7 ইনটু আছে 9 2 7 5। কাটাকুটি করো, অ্যানসার চলে আসবে। 7 দিয়ে গেলে 7 একে 7, 3 7 21, 7 দুগুণে 14, 5 7 35। তার মানে 1325 এর সাথে 100 গুণ করলে আমি বলতে পারি অপশন বি ইজ দ্য রাইট অ্যানসার। 13,000 না সরি, আমাদের দেওয়া আছে 1,32,500। বোঝা গেল অঙ্ক? কত ইজি অঙ্ক, কত ইজিলি করা যায় যদি কনসেপ্ট গুলো বোঝো। এই অঙ্কগুলো ইজি। এবার আমি আস্তে আস্তে যাচ্ছি, যেগুলোর জন্য তোমরা ওয়েট করে আছো। দেখো, একটি পরীক্ষায় পাস করতে গেলে 65% নাম্বার পেতে হবে। যদি কোনো পরীক্ষার্থী 210 নম্বর পায় এবং পরেও 50 নম্বরের জন্য ফেল করে, তো কত নম্বরের পরীক্ষা ছিল? এটা ইজি। এটা কি হোমওয়ার্ক দেবো? এটা আশা করি সবাই পারবে, ঠিক আছে? তো আচ্ছা, হোমওয়ার্ক দেবো কি দেবো না ভাবছি, কমেন্টে জানাও দেবো কি দেবো না।
আচ্ছা করে দিচ্ছি, দেখো 65% নাম্বার পেতে হবে, ঠিক আছে, পেতেই হবে। তো যদি কেউ 210 পায় এবং 50 নম্বরের জন্য ফেল করে, তাহলে 5 মার্কস কত আছে বলো? 5 মার্কস বলতে পারি 210 পেয়েছে, আরো 50 পেতে লাগতো, তার মানে বলতে পারি 260, হ্যাঁ কি না? 5 নম্বর কত নাম্বার? 260। এবার 260 মানে কত নাম্বার বলেছে বলো তো? 65% নাম্বার, এটাই বোঝো। 260 নাম্বার যেটা, সেটাই বলেছে 65% নাম্বার, হ্যাঁ কি না? কোশ্চেনে বলেছে মোট নম্বর কত? মোট নম্বর কত পার্সেন্ট বলো? 100%। তাহলে 100% নাম্বারের মান কি হবে? বেশি হবে। 100 উপরে নিচে কত আছে? 65 ইনটু কত বলো? 260। এইবার কাটাকুটি করো, দেখো 5 20 কত আসলো? 100। 5 13 65, 13 দুগুনি 26, 20 20 400, মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো আমি সময় নেব না। চলো নেক্সট কোশ্চেন, ভালো করে পড়ো। প্রত্যেকটা কোশ্চেন এসএসসি জিডিতে বিভিন্ন শিফটে এসেছে, প্রত্যেকটা কোশ্চেন এসএসসি জিডিতে বারংবার এসেছে। এই টাইপটা তোমাকে ভালো করে জানতেই হবে যদি পুরো নাম্বার শতকরা থেকে তুলতে চাও, বুঝতে পারলে? দেখো, কোন পরীক্ষায় পরীক্ষার্থীদের 17% বাংলায়, 18% ইংরেজিতে অকৃতকার্য। অকৃতকার্য মানে কি বলতো? ফেল। এই জায়গাটা বুঝবে, ফেল। যদি বাংলা এবং ইংরেজিতে উভয় বিষয়ে 5% অকৃতকার্য হয়, তবে উভয় বিষয়ে কৃতকার্য মানে পাস। কৃতকার্য মানে কি বলতো? পাস। আর অকৃতকার্য মানে ফেল। এইটা আমি তোমাকে ডায়াগ্রামের মাধ্যমে আগে বোঝাবো। ডায়াগ্রামটা করার পর তোমার কাছে চিত্রটা পরিষ্কার যখন হয়ে যাবে, আমি তারপর তোমার শর্ট ট্রিক্স বলবো। নরমালি বোঝো। ধরো এই ডায়াগ্রামটা দেওয়া আছে আমাদের বাংলা, এটা দেওয়া আছে বেঙ্গলি, ঠিক আছে? তারপরে দেওয়া আছে কি? ইংরেজি। মনে করো এই ডায়াগ্রামটা ইংরেজি, এটা আছে আমাদের ইংলিশ। এইবার ব্যাপারটা বোঝো। বলেছে আমাদের পরীক্ষাতে 17% বাংলায়। কত পার্সেন্ট বাংলায়? 17%। মানে ধরো এটা বাংলায় ফেল, বাংলায় ফেল করেছে কত পার্সেন্ট বলো তো? 17% স্টুডেন্ট। আবার ইংরেজিতে ফেল করেছে কত পার্সেন্ট? 18% স্টুডেন্ট, হ্যাঁ কি না? আবার বলেছে যদি বাংলা এবং ইংরেজি উভয়, উভয় মানে কোন পোরশনটা বলতে? এই পোরশনটা। এখানে যারা আছে তারা ইংরেজিতেও আছে বাংলাতেও আছে, মানে দুটোতেই ফেল, মানে একদম জাতা অবস্থা, তাদের লেজে গোবর অবস্থা। তো সেই স্টুডেন্টগুলো কত পার্সেন্ট আছে? 5%, হ্যাঁ কি না? বলো দেখি এবার। তার মানে বলতে পারি যে মোট ফেল কতগুলো বলো? মোট ফেল করা স্টুডেন্ট কতগুলো বলো দেখি আমাকে। তোমরা বলবে এখানে যে 17%, 18%, 15, আমাদের 30%, 30 + 35%, এটাই তো। কিন্তু আমি বলবো না। কেন না? ব্যাপারটা বোঝো। 17% শুধু বাংলায়, ইংলিশে শুধু 18%, কিন্তু 5% যে আছে এরা তো দুটোর মধ্যেই লুকিয়ে আছে, হ্যাঁ কি না? এরা দুটোর মধ্যে কি আছে? লুকিয়ে আছে। তাহলে এই 5% এর কোনো এক্সট্রা অস্তিত্ব আছে? নেই। তাহলে নরমালি এই পরীক্ষা করতে হয় কি, এই যে 17 যোগ কত বলো তো? 18, এইটার থেকে মাইনাস করে দিব যেটা উভয় বিষয় আছে, এটাই অঙ্ক, আর কিচ্ছু না। 17% পুরো বেঙ্গলিতে, 18% পুরো ইংলিশে। আর এই যে 5% এটা কিন্তু দুটোর মধ্যে লুকিয়ে আছে, এর নির্দিষ্ট ইন্ডিভিজুয়াল কোনো অস্তিত্ব নেই। তাহলে এই দুটোকে যোগ করলে কত পার্সেন্ট হতো বলতো? আমাদের 17 8 হচ্ছে আমাদের 35%। 35 এর থেকে 5% বিয়োগ করো, তাহলে কত পার্সেন্ট হবে বলতো? 30%। তাহলে বলতে পারি এই যে বিষয়টা হবে, কোনো না কোনো বিষয়ে ফেল, কোনো না কোনো বিষয়ে কি আছে বলতো? ফেল আছে, বিষয়ে ফেল। এটা মানে কোনো না কোনো বিষয়ে ফেল করেছে কত পার্সেন্ট? 30%। তাহলে পাস করেছে কত পার্সেন্ট বলো? পাস করে অবশ্যই বলতে পারি 70%। মানে 70% এমন ছাত্র আছে যারা সব বিষয় পাস করেছে। বোঝা গেল? এবার দেখো আমি এখানে বলেছিলাম 30, এটা 35% হবে, ঠিক আছে? আমি যোগ করতে একটু ভুল বলেছিলাম। তো 35% থেকে 5% যদি বিয়োগ করে দাও, তাহলে কত পার্সেন্ট হবে? 30%। কিন্তু তোমার মাথায় আসতেই পারে যে 35 35 5 যোগ করলে কত হলো আমাদের? 40%। কিন্তু ভুলটা এখানেই হবে, কারণ এই যে আমরা দেখতে পাচ্ছি 5%, এটার কোনো স্বাধীন অস্তিত্ব নেই, এরা দুজনের মধ্যেই লুকিয়ে আছে। পরীক্ষায় বলেছে কি যে উভয় বিষয় কৃতকার্য ছাত্র কত পার্সেন্ট বলো? 70%, মানে অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। এবার তুমি বলো এই ডায়াগ্রাম আঁকতে যাবো আমি? না, আমি এই ধরনের অঙ্ক থাকলে মুখে মুখে করব, পেন পেপারের কোনো টাচ হবে না এখানে এক্সামে।
নর্মালি দেখবো 17%, 18%, 35%, 35% আর এই 5% এর জন্য মধ্যে কি আছে, 35 থেকে 5 বিয়োগ করলে 30%, সব বিষয়ই ফেল। মানে বাংলা ইংলিশ যাই বলো সবটাতেই ফেল। তাহলে 70% আমরা ফ্রেশ ক্যান্ডিডেট পাবো যারা সমস্ত এক্সাম পাস করেছে। দেখো এটা কোন পরীক্ষায় 40% ছাত্র গণিতে, 30% ছাত্র ইংরেজি এবং 10% উভয় বিষয় ফেল করে। তো বলেছে পাস করা ছাত্রছাত্রীর সংখ্যা কত? নরমালি বোঝো, মুখে মুখে করছি। 40% আর 30%, তো 40-30 কত পার্সেন্ট হলো বলো? 70%। 70 এর মধ্যে 10% মাইনাস করে দাও, তাহলে 60% ছাত্র কি আছে বলো তো? 60% ছাত্র বলেছে আমার ফেল। এটা ফেল করেছে, ফেল। তাহলে পাস করেছে কত পার্সেন্ট বলো দেখি? পাস আছে আমার 40%, হ্যাঁ কি না? 40% মানে অপশন বি ইজ রাইট आंसर। বুঝা গেল? আগেরটার মতো সেম। ডায়াগ্রামটা কেমন হতো? এই যে এটা এইরকম আসতো। যারা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ বোঝো। মনে কর 40% আছে আমাদের ম্যাথে আছে, আর 30% আছে কি যে বলতো ইংলিশে, আর ফেল আছে কত পার্সেন্ট? 10%। তাহলে এই যে 40, 30, 70, 70 এর মধ্যে 10% বিয়োগ করে দাও, 60% কি আছে? বোধ বিষয় ফেল। এই অঙ্কটা ভালো করে দেখবে। মনে হচ্ছে আগেরটার মতনই, কিন্তু দাদা এটা আগেরটার মতন নয়। এখানে একটু ট্রিক আছে, বলছি কি আছে দেখো। কোন পরীক্ষার 60% ইংরেজি, 50% গণিতে কৃতকার্য মানে পাস, এটা পাস, ঠিক আছে? এটা কি আছে? পাস। এবং 20% উভয় বিষয় অকৃতকার্য। অকৃতকার্য মানে কি বলতো? ফেল। এই জায়গাটা বোঝো। আগের গুলোতে দুটোই ফেল থাকতো, তিনটেই ফেল থাকতো, বা দুটো তিনটি পাস থাকতো। এবার এখানে মিক্স করে দিয়েছে। প্রথমে বলছে 60% ইংরেজিতে আর 50% আমাদের অঙ্কে কি করেছে? পাস করেছে। আর 20% উভয় বিষয়ে ফেল করেছে। যদি 150 জন উভয় বিষয় কৃতকার্য, তাহলে মোট পাস কতজন বলো? মোট পাস কতজন? 150 জন। 150 জন কি বলতো? পাস, পাস হয়েছে, ঠিক আছে? এটা কি বলতো? উভয় বিষয়, উভয় বিষয়। এইবার এই ধরনের যদি অঙ্ক থাকে, তাহলে নরমালি যে জিনিসটা করতে হবে সেটা তোমাকে বুঝতে হবে। আগের অঙ্কগুলো আমরা সলভ কেন করতে পারলাম ইজিলি? কারণ তিনটি ফেল ছিল অথবা তিনটি পাস ছিল। এই অঙ্কগুলো তো তোমাকে করতে হবে কি, তিনটি রাশিকে হয় ফেলে নিতে হবে, তাহলে পাশে নিতে হবে। তো এখানে দেখো প্রথমে দিয়েছে 60%, 50% কৃতকার্য পাস। তাহলে এই যে উভয় বিষয়ে যে ফেল আছে, এটাকে কি আমি পাশে বানাতে পারি না? পারি কি পারি না? দেখো 20% উভয় বিষয়ে ফেল, তাহলে কত পার্সেন্ট উভয় বিষয়ে পাস আছে বলো দেখি আমাকে? কত পার্সেন্ট উভয় বিষয়ে পাস আছে এটাও বের করতে পারি। বা আমি বের করতে পারি যে 60% তো ইংরেজিতে কি আছে? পাস। তাহলে ইংরেজিতে কত পার্সেন্ট ফেল আছে? আমি পরীক্ষাতে মেইনলি বের করব কি বলতো? ফেল। এই জায়গাটা বোঝো। অঙ্কটা করব ফেল ধরে, তাহলে পুরো অঙ্কটা মিলে যাবে। দেখো কি বলছি। প্রথমে তুমি দেখো যে দেওয়া আছে আমাদের কি? ইংলিশ, তাই তো? তারপর দেওয়া আছে কি? ম্যাথ। এবার ভালো করে যে জায়গাটা বোঝাচ্ছি বোঝো। ইংরেজিতে 60% কি পরীক্ষা 60% কি করে বলতো? পাস করে। তাহলে ইংরেজিতে ফেল করে কত পার্সেন্ট বলো? 100 জন ছাত্র, 100 জনের মধ্যে 60 জন ফেল করলে আমি বলতে পারি কত পার্সেন্ট পাস করে বলো? কত পার্সেন্ট ফেল করে? 40%। 60% পাস করেছে, তাহলে 40% কি ফেল করেছে। ম্যাথে 50% কি করে পাস করে, তাহলে 50% 100 পুরোতে কত পার্সেন্ট? 50% কি করে বলো তো? ফেল করে। তাহলে এই যে দেখো মোট ফেল, এই যে ডায়াগ্রামটা চলে আসলো কিসের? ফেলের। এইবার আমি আগের মতো করে করতে পারবো। দেখো তো আগের মতো আসলো কি আসলো না? আর উভয় বিষয়ে বলেছে কত পার্সেন্ট বলো তো? উভয় বিষয়ে ফেল কত পার্সেন্ট বলো? উভয় বিষয়ে ফেল বলেছে 20%। এবার কি আগের মতো পারবো না? হ্যাঁ কি না বলো? তাহলে জিনিসটা ছোট, কিন্তু একটু বুঝতে হবে। 60% পাস, তাহলে 40% কি ফেল। 50% পাস, তাহলে 50% কি ফেল আছে। এবার তুমি আগের মতো যে ডায়াগ্রাম তৈরি করো, দেখো কত হবে? এরকম হবে, তাই না? বা তুমি এখান থেকে বলতে পারো 60-40 কত পার্সেন্ট বলো তো? 90% কি আছে আমাদের? ফেল আছে। 90% ফেল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 10-20% উভয় বিষয়, 20% এখানে লুকিয়ে আছে। তাহলে তুমি বলো কত পার্সেন্ট ছাত্রছাত্রী উভয় কোনো না কোনো বিষয়ে ফেল? 70%। কত পার্সেন্ট? 70%। তাহলে পাস কত পার্সেন্ট বলো? 30%, হ্যাঁ কি না? এই ডায়াগ্রামটা বোঝালে কি হবে? এটা 40% হবে, এটা 50% হবে, আর মাঝে কত পার্সেন্ট আসবে বলো তো? 20%। তাহলে 40, 50 কত? 90, 90, 20 বলে গেল 70। বুঝা গেল?
এইবার যে জিনিসটা বলছি দেখো, ফেল করেছে, ঠিক আছে, ফেল করেছে কত পার্সেন্ট বলো? 70%। শুধু কি 70% ফেল? এরা কোনো না কোনো বিষয়ে ফেল, কোনো না কোনো বিষয়ে ফেল। তার মানে হয় বাংলা ইংলিশে ফেল অথবা অঙ্কে ফেল, কিন্তু ফেল করেছে। 70% ছাত্র এমন আছে হয় শুধু ইংলিশে ফেল, হয় শুধু ম্যাথে ফেল, অথবা দুটোতেই ফেল। মানে 3 ক্যাটাগরি ফেল মিল যোগ করলে 70%। তাহলে বলো পাস করেছে উভয় বিষয়ে পাস কত পার্সেন্ট বলো? উভয় বিষয়ে পাস বলতে পারি 30%, হ্যাঁ কি না? আর 30% মানেই কতজন? 150 জন উভয় বিষয় কৃতকার্য। 30% মানেই যদি আমাদের 150 হয়, পরীক্ষায় বলেছে মোট পরীক্ষার্থী 100%, তার মানে বলতে পারি 100/30 ইনটু কত আছে বলো তো? 150। এটা কাটাকুটি তুমি করো, অ্যানসার দেখবে চলে আসবে। দেখো 3 5 15, তার মানে বলতে পারি 500 জন হচ্ছে মোট আমাদের ছাত্র আছে, মানে অপশন সি। বলো এবার ইজি হলো কি হলো না? এই অঙ্কটা মুখে মুখে করা যায়, কিভাবে করব? প্রথম কথা 60% পাস 40% ফেল, 50% পাস 50% ফেল, 40 আর 50 কত আসলো? 40 আর 50 90%, 20% উভয় বিষয় বলেছে ফেল। তো 20 থেকে 90 বিয়োগ করে 70% যদি উভয় বিষয় ফেল থাকে, তাহলে উভয় বিষয় পাস কত পার্সেন্ট? 30% মানে কত? 150, 3 5 15, তাই না? 5 করে গুণ হচ্ছে, তাহলে আমি মোটের সাথে গুণ করে দেব, 100 সাথে 5 গুণ করে 500। বলো আমাকে এটা পেন দরকার আছে নেই? তো তোমাকে এই বিষয়টা আয়ত্ত করতে হবে যে যদি একটা পাস ফেল দেওয়া থাকে আর যদি উভয় বিষয় ফেল থাকে তাহলে পুরোটা ফেলে করবো, আর যদি উভয় বিষয়ে পাস দেওয়া থাকে তাহলে পুরোটা পাশে করবো। চলো একটা করে দিচ্ছি। দেখো এই অঙ্কটা দেখো আগেরটার মতনই অঙ্ক আছে, প্রায় সেম টু সেম আছে, শুধু একটু আলাদা থাকতে পারে। বলেছে আবার একটি পরীক্ষায় 65% বাংলায়, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে করে পাস করে। আচ্ছা 3টি পাস দেওয়া আছে কি? 65%, 40% উভয়, হ্যাঁ, এবং বলেছে 40% শিক্ষার্থী উভয় বিষয় কি করে বলতো? ফেল করে। তো বলেছে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? তাহলে তুমি দেখো পাশের ডাটা দেওয়া আছে, কিসের ডাটা দেওয়া আছে? পাস মানে বলতে পারি যে এরকম ডায়াগ্রামটা হবে। ধরো এটা আমাদের দেওয়া আছে বেঙ্গলি, এটা দেওয়া আছে ম্যাথ। এবার বলছো বেঙ্গলিতে কত পার্সেন্ট? 65% পাস করে, 55% কি করে অঙ্কে, আর 40% কি আছে? উভয় বিষয়। এবার কথাটা হচ্ছে এগুলো যদি সব যোগ করে দেখো তো কত পার্সেন্ট হয়ে যায়? যোগ করলে দেখো আমি বলতে পারি যে সমস্ত বিষয়ে পাস কতগুলো, দেখো সমস্ত বিষয়ে পাসের ক্যান্ডিডেটটা বের করো। নরমালি দেখো এই ক্ষেত্রে কি করব? বেঙ্গলি আর ইংলিশে কত পার্সেন্ট বলো? 65% প্লাস কত পার্সেন্ট বলো তো? 55%। তাহলে তুমি বলতে পারো 120%। 120% উভয় বিষয় পাস। এটা কি সম্ভব হতে পারে? না, কারণ পরীক্ষা সবসময় পরীক্ষার্থী কত পার্সেন্ট থাকে? 100%। তাহলে ওই আগের মেথডটা ইউজ করো যে মোট দেখতে পাচ্ছি 120%, কিন্তু 120% তো হয় না। এই যে আমাদের দেওয়া আছে 40% উভয় বিষয়, তাহলে এটাকে বিয়োগ করে দেবো। 40% উভয় বিষয় বিয়োগ করলে বলতে পারি 80%। তাহলে তুমি বোঝো এই 80% ছাত্রছাত্রী আছে এমন যারা সমস্ত বিষয়ে শুধু হতে পারে বাংলা, অথবা শুধু হতে পারে অঙ্ক, অথবা দুটোতে মিলে পাস করেছে। মানে এক কথায় 80% ছাত্রছাত্রী এমন আছে, হয় হতে পারে সে শুধু বাংলায় পাস করেছে, হতে পারে সে শুধু অঙ্কে পাস করেছে, বা হতে পারে উভয় বিষয়ে পাস করতে পারে। মানে এই হচ্ছে 3 ক্যাটাগরি ছাত্র, মানে একটাতে হলেও পাস করেছে, মানে পাশের লিস্টে এক জায়গায় হলেও নাম আছে। তাহলে তুমি বলো 100% এর মধ্যে 80% এর নাম কোনো না কোনো পাশের লিস্টে আছে, তাহলে 20% কি বলতো? উভয় বিষয়ে ফেল। উভয় বিষয় কি আছে? ফেল। উভয় বিষয় কি আছে? ফেল। কত পার্সেন্ট? 20%, হ্যাঁ কি না? আর কোশ্চেনে বলেছে 40 জন উভয় বিষয় ফেল, 20% মানে যদি 40 হয়, তাহলে তুমি বলো 100% মানে আমি বলতে পারি ডাবল হবে, 200 জন ছাত্র, হ্যাঁ কি না? বাস, এটা আগেরটা থেকে আরো ইজি, কিন্তু এই জায়গাটা একটু বুঝতে হবে। বাংলায় 55%, অঙ্কে 55% আর 65%, আমরা 120% হলো। 120 মধ্যে 40% তো লুকিয়ে আছে আবার, তাহলে 40% কে বিয়োগ করে দাও। 40% মানে কত? 80%। তাহলে 80% পরীক্ষার্থী এমন আছে তারা একটাতে হলেও পাস করেছে। তাহলে 20% ছাত্রছাত্রী আমি কি পাবো? যেটা একটাতেও পাস করেনি, হ্যাঁ কি না? আর সেটাই বলে 40 জন, তাহলে 100% এর মান কত? 200।
বলো এবার তুমি এগুলো অঙ্ক বুঝবে। আগের টাইপটাও একটা টাইপ ছিল, এটাও একটু আলাদা টাইপ, কিন্তু মানে একই রকম, প্রায় কিছুটা একই রকম। তা তুমি বলো এবার এই অঙ্কগুলো তোমার প্রবলেম হওয়ার কথা? একদমই নয়। যেভাবে যে ওয়েতে বোঝালাম এটা যদি বুঝে থাকো তাহলে এগুলো পরীক্ষাতে ইজিলি পাস করে যাবে। দেখো এই অঙ্কটা ভালো করে বোঝো। একটি পরীক্ষায় 5 নম্বর বলেছে 30%, একজন ছাত্র 240 নম্বর পায় এবং জানতে পারলো সে যদি আরো 30 নম্বর পাস বেশি পেত তাহলে পাস করতো, তাহলে পরীক্ষা 15 নম্বর করতো। এটা একদম ইজি, আগেরটার মতো। ঠিক আছে, এটাকে হোমওয়ার্ক দিচ্ছি। একদম প্রথমে আমি করেছি এটা একটা হোমওয়ার্ক, প্রত্যেকটা স্টুডেন্ট জানাবে এটার অ্যান্সার। দেখো নেক্সট কোশ্চেন। একটি পরীক্ষায় দুর্বা বলেছে 70% নম্বর প্রাপ্ত হয়, অন্য একটি পরীক্ষায় সে 25 এর মধ্যে 20 পায়। ঠিক আছে, সামগ্রিক প্রাপ্ত নাম্বার 78%, তাহলে প্রথম পরীক্ষায় সে কত নম্বর পেয়েছিল? খুব ইজি কিন্তু একটু ট্রিকি। বলেছে আমাদের দুর্বা একটি পরীক্ষায় 70% নাম্বার প্রাপ্ত পায়। কত পার্সেন্ট? 70%। আবার অন্য একটি পরীক্ষা 2 নম্বর পরীক্ষায় 25 এর মধ্যে কত পায়? 20 পায়। আর দুটোর পার্সেন্টেজ মিলে সে আলটিমেটলি কত পার্সেন্ট পায় বলো তো? 78%। তো বলেছে প্রথম পরীক্ষায় কত নম্বর পেয়েছিল। এটা বেসিকই করা যায়, আমি দেখো একদম তোমাদের ইজিলি বলে দিচ্ছি এক্সামে কি করবে। এটা নরমালি প্রথম পরীক্ষা একটা হলো, এটা দ্বিতীয় পরীক্ষা হলো। প্রথম পরীক্ষায় পার্সেন্টেজ তার 70% আছে, এটা কনফার্ম। তো দ্বিতীয় পরীক্ষার পার্সেন্টেজটা আমি বের করে নিই। দ্বিতীয় পরীক্ষায় দেখো 25 এর মধ্যে সে পায় কত বলতো? 20। তাহলে পার্সেন্টেজ কিভাবে বের করি? মোট নম্বর 25, 25 এর মধ্যে পায় কত? 20। তাহলে 100 এর মধ্যে কত পাবে? তার মানে বলতে পারি যে 80%। কত পার্সেন্ট নাম্বার পায় দ্বিতীয় পরীক্ষায় বলতো? 80%। পার্সেন্টেজ কিভাবে বের? মোট নাম্বার, মোট নাম্বারের প্রাপ্ত নাম্বার ইনটু 100। কিন্তু কোশ্চেন আমাকে বলেছে যে সে আলটিমেটলি কত পার্সেন্ট পাবে বলতো? 78%। তো আমি এখান থেকে কি বের করবো বলো? অ্যালিগেশন মেথড লাগাবো, মিশ্রণ লাগাবো। প্রথম পরীক্ষায় 70%, পরের পরীক্ষায় 80%, কিন্তু আলটিমেটলি আমাকে বলেছে সে কত পার্সেন্ট পেয়েছে? 78%। তাহলে এইদিকে কি বেরোয় বলো? এদিকে পার্থক্য বেরোয়। এদিকে যদি বিয়োগ করো কত পার্সেন্ট বলো তো? এদিকে করলে কত পার্সেন্ট হচ্ছে? 80 আর 8 2, আর এদিকে হলে কত পার্সেন্ট হচ্ছে বলো তো? 8%। এবার এটা কি বেরোলো? 1:4। এটা কি বেরোয় বলো তো? এটা পরীক্ষার কি বলতো? নম্বর। এটা কি বলে? পরীক্ষার নম্বরের পরিমাণ। মানে নরমালি এটা কি বলে? পরিমাণ বা অ্যামাউন্ট বেরোয়। তার মানে তুমি বোঝো যে প্রথম পরীক্ষায় নম্বর কত ছিল? 1, আর পরের পরীক্ষার নম্বর কত ছিল? 4। একই না? ঠিক আছে, এইবার ব্যাপারটা তুমি বোঝো। প্রথম পরীক্ষার নাম্বার ছিল, তার মোট নাম্বার ছিল, মানে মোট নাম্বারের পরীক্ষা কত? 1 নম্বরে হয়েছে, আর পরেরটা 4 অনুপাতে হয়েছে। কিন্তু বোঝো আমাদের পুরো নাম্বার দ্বিতীয় পরীক্ষাতে কত? 25। তাহলে বলতে পারি 4 অনুপাত নাম্বার মানে কত নম্বর বলো তো? 25 নম্বর। একই না? প্রথম পরীক্ষার পূর্ণ নম্বর কত? 1, দ্বিতীয় পরীক্ষার 4, কিন্তু 4 মানে তো আমরা দেখতে পাচ্ছি কত? 25। তাহলে বলেছে প্রথম পরীক্ষায় কত নম্বরে ছিল? প্রথম পরীক্ষা 1 অনুপাত মানে কত হবে? 1 অনুপাত মানে বলতে পারি 25/4। 25/4 করতে পারলে 12.5, 12.5 মানে আমরা বলতে পারি 6.25। 6.25 মানে একটাই অ্যান্সার আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তোমরা ভোট বা ভোটার রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো করার আগে আমাদের দু একটা জিনিস একটু বুঝতে হবে। কি কি বলছি দেখো। আর এই কোশ্চেনগুলো এসএসসি তে বারবার বিভিন্ন শিফটে দিয়ে দেয়। প্রথম কথা বোঝো, দু একটা জিনিস তোমাকে জানতে হবে। মোট ভোট সবসময় কত পার্সেন্ট ধরতে হবে? 100%। কত পার্সেন্ট? 100%। এইবার এই কোশ্চেনগুলোর মধ্যেই দুটো টাইপ আছে। দুটো টাইপ কি একটু ভালো করে বোঝো। কোথাও তোমাকে বলা থাকবে যে সে 10% ভোটে জিতেছে, কথাটা ভালো করে বোঝো। কোন একটা প্রার্থী আছে, ধরো এ বললো 10% ভোটে জিতেছে। তার মানে কি? সে 10% ভোট বেশি পেয়েছে কার থেকে? পরাজিত প্রার্থীর থেকে। বা বলতে পারো যদি এই ভাষাটাই বলা থাকে সে 100 ভোটে জিতেছে, 100 ভোটে জিতেছে, এই কথাটা বোঝো। 100 ভোটে জিতেছে তার মানে কি সে 100টি ভোট পেয়েছে? না, সে পরাজিত প্রার্থীর থেকে 100টি ভোট বেশি পেয়েছে। সাপোজ ধরো পরাজিত প্রার্থী যদি 1000টি ভোট পায়, জয়ী প্রার্থী কতগুলি ভোট পাবে বলতো? 1100 ভোট। তাহলে এই যে ভাষাটা, এটা কত বেশি ভোট পেল বলতো? 100 ভোট। এটাকেই আমরা বলি যে 100 ভোটে জয়ী হয়েছে। বোঝাতে পারলাম? তাহলে 100 ভোটে জয়ী বা 2 ভোটে জয়ী বা 4 ভোটে জয়ী মানে কি সে 4টা ভোট পরাজিত প্রার্থীর থেকে বেশি পেয়েছে। ঠিক আছে, বুঝলাম। আর বাকিটা আশা করি তোমরা বোঝো যে সে 400 ভোটে জিতেছে।
বা সে 400 ভোট পেয়েছে, সে 800 ভোট পেয়েছে, ভোট পেয়েছে মানে সে পুরোটাই ওই ভোটটা পেয়েছে। যদি কেউ বলা থাকে যে 5000 ভোট পেয়েছে, তার মানে সে প্রার্থীটা 5000 মোট ভোট পেয়েছে। কিন্তু যদি বলা হয় সে 5000 ভোটে জিতেছে, তার মানে অ্যাকচুয়াল যে প্রার্থী আছে, পরাজিত প্রার্থী, তার থেকে সে কত ভোট বেশি পেয়েছে? 5000। বুঝতে পারলাম? বাস, চলো এবার কোশ্চেন। 2023 এর কোশ্চেন। একটি শহরে 12000 ভোটার আছে, তাদের মধ্যে 30% এ কে পক্ষে ভোট দেয়, 25% বি পক্ষে এবং 40% সি এর পক্ষে ভোট দেয়। এই তিনজন অংশগ্রহণকারী কাউকেই ভোট দেয়নি এমন ভোটের সংখ্যা নির্ণয় করো। নরমালি বোঝো, আমরা দেখি যে অনেকেই অনেক সময় ভোট দিতে পারে না, অসুস্থতার কারণে বাইরে থাকে। তো এই মানে এই অঞ্চলটাতে বা এই মিউনিসিপ্যালিটিতে তিনজন প্রার্থী ছিল। এ কত পার্সেন্ট পেয়েছে বলো? এ, বি আর সি। এ পেয়েছে আমাদের 30% ভোট, আর বি পেয়েছে 25% ভোট, আর সি পেয়েছে কত পার্সেন্ট ভোট বলো তো? 40%। এবার যদি যোগ করো তুমি দেখো এখানে কত? 70, 95% ভোট। তার মানে 95% লোকজন ভোট দিয়েছে। আমি কি বললাম যে মোট ভোটার সবসময় কত পার্সেন্ট হয়? 100%। 100 জনের মধ্যে 95 ভোট দিয়েছে, তাহলে ভোট দেয়নি এমন কত পার্সেন্ট বলো তো? ভোট দেয়নি, ভোট দেয়নি আমি বলতে পারি 5%। এই 5% এর মানটাই তোমাকে বের করতে হবে কতর মধ্যে বলতো? 12000 এর মধ্যে। 12000 এর মধ্যে 5% দেয়নি, সেটাই বলেছে কত সংখ্যক ভোট দেয়নি নির্ধারণ করুন, তাই তো? তাহলে 100 জনের মধ্যে যদি 5 জন না দেয়, তাহলে 12000 এর মধ্যে কতজন? তাহলে চোখ বন্ধ করে কাটাকুটি করতে পারি যে 20 20 কাটো, 5 12 60, মানে বলতে পারি 600 ইজ দ্য রাইট অ্যান্সার, বি। কত অনায়াসে অঙ্কগুলো করা যায় যদি কনসেপ্টটা একটু বোঝো। এটা আমি দ্বিতীয়বার আর রিপিট করছি না, আমার মনে হয় না এটা বোঝানোর কিছু আছে। চলো নেক্সট কোশ্চেন। এই অঙ্কটাও সেম। তিনজন প্রার্থী আছে, যাদের মধ্যে একজন 40%, একজন 36% ভোট পায়। যদি মোট 36000 ভোট থাকে, তাহলে তৃতীয় প্রার্থী কতগুলি ভোট পায়? খুব ইজি কোশ্চেন। 100% মোট ভোট, তার মধ্যে একজন কত পার্সেন্ট পায় বলতো? একজন পায় 40%, আর একজন কত পায়? 36%। যোগ করে দাও, এটা যোগ করে দাও, অঙ্ক সহজ সলভ হয়ে যাবে। তাহলে বলতে পারি 36 আর 40 কত পার্সেন্ট হচ্ছে বলতো? আমাদের 76%। তাহলে প্রথম দুজন প্রার্থী কত পার্সেন্ট ভোট পায়? 76%। তাহলে বলতে পারি তৃতীয় প্রার্থী, বা ধরলাম আমাদের তৃতীয় প্রার্থী যে আছে, সে 100টি ভোটের মধ্যে 76টি ভোট তো প্রথম দুজন পেয়েছে 100% এর মধ্যে। তাহলে সে তৃতীয় ব্যক্তি কত পার্সেন্ট ভোট পায় বলতো? 24% ভোট পায়, হ্যাঁ কি না? আর এইটাই বলেছে বের করতে তৃতীয় ব্যক্তি। সে মোট ভোট কতগুলো? 36000। তাহলে বলতে পারি 100% এর মানে কত বলতো? 36000। তাহলে এবার 24% বের করো। 24% মানে 100 জনের মধ্যে কয়জন? 24 জন। তাহলে আমাকে বের করতে হবে 36000 লোকের মধ্যে কতজন। ঠিক আছে, কাটাকুটি করো, 20 20 কাটো। তাহলে বলতে পারি 4 6 24, লাস্টে ইউনিট ডিজিট কত আসবে? 4। 4 মানে একটাই আছে, 8624। বুঝতে পারলাম? এইভাবে গুণ করতে হবে। পরীক্ষায় ভালো করে দেখবে যে ইউনিট ডিজিট 4 6 24, দেখো একটার পিছনে 4 নেই, তাহলে একটা আছে, 8640 ইজ দ্য রাইট আনসার। এটা আমি বেশি বোঝাচ্ছি না এই কারণেই, কারণ কোশ্চেন গুলো ইজি। কঠিন হলে বোঝাতাম, এগুলো বোঝো তোমরা। যেগুলো কঠিন আছে দেখো, এই যেগুলো কঠিন আছে, এই কোশ্চেন গুলো কঠিন আছে, ঠিক আছে? এগুলো কঠিন আছে, এগুলোতে আমি তোমাদের একটু টাইম নিয়ে করাবো। দেখো, এটা 23 কোশ্চেন আছে। দুজন প্রার্থী আছে এ এবং বি। নির্বাচন এলাকায় মোট ভোটারের সংখ্যা ছিল কত হাজার বলতো? 90000। এবং মোট ভোটের 70% ভোট পড়েছে। যদি জয়ী প্রকৃত ভোটের 60% ভোট পায়, পক্ষে দেওয়া হয়, তো বলেছে বি কত ভোট পায়। ঠিক আছে, এ এবং বি ছিল। নির্বাচন এলাকায় মোট ভোটের সংখ্যা ছিল 90000, আর ভোটের 70% ভোট পড়েছে, মানে 70% ভোট পোল হয়েছে, 70% লোকজন ভোট দিয়েছে। আর সেই ভোটের মধ্যেই কত পার্সেন্ট এ পায় বলতো? 60%। তাহলে আমাকে বের করতে হবে যে বি কতগুলি ভোট পায়। একটা জিনিস বুঝো, বৈধ ভোটের মধ্যে 60% ভোট কে পায়? এ পায়। তাহলে বলতে পারি 40% ভোট কে পাবে? বি পাবে। এই জায়গাটা বোঝো। বৈধ ভোট, বৈধ ভোট মানে কোনটা বলতো? বৈধ ভোট মানে আমি সেই ভোটটা বলছি
যেখানে 70% ভোট পড়েছে, তার মানে বলতে পারি 100 জনের মধ্যে 70 জন যে ভোট দিয়েছে এটাকেই আমি বলতে পারি বৈধ ভোট। এটাকেই বলতে পারি কি ভোট বলতো? বৈধ ভোট। এই যে 70% ভোট পড়েছে এটাকেই আমি বলতে পারবো কত পার্সেন্ট বলতো? 100%। এই জায়গাটা বুঝো, এটা বৈধ ভোট 100%। এইবার কোশ্চেনে বলেছে যে বিজয়ী প্রার্থী পেয়েছে 60%, তাহলে পরাজিত প্রার্থী কত পার্সেন্ট পেয়েছে বলো? 40%। মোট 100% হয়ে গেল। এটাই অঙ্কে বের করতে হবে। তাহলে আমি অঙ্কটা বের করতে হবে কি হবে বলতো? আমি বলতে পারি যে 90,000 জন লোক ছিল, তার মধ্যে কতগুলি বৈধ বলতো? 70%। 100 জনের মধ্যে কয়জন? 70 জন। এই জায়গাটা বুঝো। 90,000 ভোটার ছিল, তার মধ্যে কত পার্সেন্ট ভোট দিয়েছে বা বৈধ ভোট? 70%। তাহলে 70% নাম। এখান থেকে বের করতে হবে কত পার্সেন্ট বলতো? 40%। এখান থেকে 40% মানে 100 জনের মধ্যে কয়জন? 40 জন। এই ভোটটাই কে পেয়েছে বলো? এই ভোটটাই আমি বলতে পারি যে বি পেয়েছে। একটু বোঝো, এইটাও কি হচ্ছে? বৈধ ভোট। বৈধ ভোটের মধ্যে 60% কে পায়? এ, জয়ী প্রার্থী। তাহলে 40% কে পাবে? বিজয়ী প্রার্থী। পরাজিত প্রার্থী শূন্য কাটো, এই 2 0 2 0 কাটো, 2 0 2 0 কাটো। তাহলে বলতে পারি 4 সাথে কত আসলো বলো তো? 28। 280 কিন্তু কত? 9। তাহলে যদি করো 8 নং 72 এর 2, 2 দেখো কোথায় আছে? আই থিংক 2 একটাতেই আছে, অ্যান্সার ওটাই হবে। 8 নং 72 2 হাতে 7, 9 2 18, আর 7 কত হচ্ছে আমাদের বলো তো? 25। তার মানে বলতে পারি 25,200 ভোট পেয়েছে কে বলো তো? বি। দেখো কত ইজি করতে পারি। শুধু তোমাদের বুঝতে হবে যে মোট 90,000 এর ভোটের 70% ভোট কি? বৈধ। তাহলে এখান থেকে 70,000 মানে 70% বৈধ হলো, আর 70% এর মধ্যে 40% কে পায় বলতো? পরাজিত প্রার্থী। সেটাই চেয়েছে। বিজয়ী প্রার্থী হলে কত পার্সেন্ট? 60%। চলো নেক্সট কোশ্চেন। এটা দেখো 24 এর কোশ্চেন আছে। হ্যাঁ, একটি নির্বাচন এলাকায় প্রার্থী পেয়েছেন মোট, আচ্ছা, নির্বাচন এলাকায় প্রার্থী পেয়েছেন মোট ভোটের 62%। ধরো একজন পেয়েছে 62% এবং তিনি 35,640 ভোটে জয়ী হন। এত ভোটে জয়ী হন মানে ধরো এটা লেখা নেই কোথাও, এটা বিজয়ী প্রার্থী হবে। হ্যাঁ, বিজয়ী প্রার্থী, জয়ী যেহেতু বিজয়ী প্রার্থী। এটি নির্বাচনে একজন বিজয়ী প্রার্থী বা একজন প্রার্থী পেয়েছেন মোট ভোটের 62%। 62% মানে কি? জয়ী সে। এবং তিনি 35,640 ভোটে জয়ী হন। বোঝো, তার মানে সে পরাজিত প্রার্থীর থেকে কতগুলো ভোট বেশি পেয়েছে? 35,640টি ভোট বেশি পেয়েছে। যদি কোনো ভোট দায় অবৈধ বলে ঘোষণা করা না হয়ে থাকে, মানে এমন কেউ নেই যে ভোট দিতে যায়নি, সবাই ভোট দিয়েছে, তবে কত সংখ্যক ভোট ছিল? দেখো ব্যাপারটা বোঝো তুমি। আমি বলতে পারি যে একজন 100% ভোটের মধ্যে 62% পায়, তাহলে আরেকজন কত পার্সেন্ট পায়? 38% পায়। এটাই তো স্বাভাবিক, হ্যাঁ কিনা বোঝো। 100% ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী যদি 62% পায়, তাহলে রয়ে গেল কত পার্সেন্ট? 38%। আর এই 38% ভোট পরাজিত হয়। আর বলেছে, তুমি বোঝো যে কি বলেছে এটা কথাটা, 35,600 ভোটে জয়ী হয়। এটার মানে আমি কি বলেছিলাম? সে পরাজিত প্রার্থীর থেকে এই ভোটটা বেশি পায়। তাহলে তুমি দেখো পরাজিত প্রার্থীর থেকে সে কত পার্সেন্ট ভোট, কত পার্সেন্ট ভোট বেশি পায়? 38% থেকে 62%। তার মানে বলতে পারি 12 12 24%। আর এই 24% ভোটের মানই কত আছে বলতো? 35,640টি ভোট। বোঝা গেল ব্যাপারটা? সে কত পার্সেন্ট ভোট বেশি পায়? 24%। আর 24% এর মানই দেওয়া আছে কত? 35,640। সে 35,640টি ভোট পায় না, সে এত ভোট বেশি পায় পরাজিত প্রার্থী থেকে। বাস। তো বলেছে মোট ভোটের সময় কত পার্সেন্ট? 100% বের করো। 100% এর মান বেশি হবে, উপরে কত হবে? 100, নিচে কত হবে? 24 ইনটু হবে 35,640। বাস, কাটাকুটি করো। দেখো এটা যদি কাটি আমি, 4 দিয়ে কাটলে 4 25 কত? 100, 4 6 কত? 24। এবার 6 দিয়ে যদি কাটো, 6 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 5 6 কত আসলে বলো তো? 30। আর 56, আর 56 যদি হয় 6 8 হচ্ছে 48, 6 9 হলো 54, 54 4 6 24। তো এবার গুণ করে দাও, তাই না? 25 4 5 20 মানে দুটো শূন্য আসবে, তার মানে গুণ করলে আমাদের অ্যান্সার আই থিংক এখান থেকে যদি আমি দেখি, আচ্ছা গুণটা করে নাও। হ্যাঁ, 5 9 4 আর কত আসবে বলো তো? 25। 4 5 20, শূন্য হাতে 2, 5 9 45, 47 7
হাতে 4 5 5 25 29 4 দুগুনি 8 8 7 মানে বলতে পারি 5 15 সবগুলোই 5 আছে। 4 দুগুনি 8 9 দুগুনি 18 8 হাতে আসলো 1 5 দুগুনি 10 আর কত আসলো 11। তাহলে বলতে পারি 8 7 15 5 হাতে 1 9 8 দুগুনি 16 17 18 19 9, তাই তো 9 মানে বলতে পারি 9 আই থিঙ্ক 8 হবে, 8 দুগুনি 16 17 18 হবে। 18 মানে আমাদের বলতে পারি অ্যান্সার হচ্ছে 1,48,500, বুঝতে পারলে? তাহলে এটা কত হবে 1,48,500। বোঝার ব্যাপারটা? এইভাবে ইউনিট ডিজিট না গেলে গুণ করতে হবে, আদারওয়াইজ ইউনিট ডিজিট হলে তুমি গুণ করার দরকার নেই। এই জায়গাটা একটু বুঝলেই হলো। 5 9 45 47 4 দুগুনি 8 5, তাহলে 8 7 15 5 হাতে 1 9 দুগুনি আমাদের কত 18। ঠিক আছে, বোঝাতে পারলাম অঙ্কটা? খুব ইজি কোশ্চেন, শুধু এই জায়গাটা এইটুকুই ঠিকই যে সে কত পার্সেন্ট ভোট বেশি পায়, 24%, আর 24% মান যদি হয় 100। এই কোশ্চেনটা দেখো ভালো করে, 23 কোশ্চেন এটা বলেছে, আমাদের কোশ্চেনটা বলেছে একটি নির্দিষ্ট বিধানসভায় মাত্র দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করে, তার মধ্যে 90% ভোট দান করে। প্রদত্ত ভোটের 60% ভোট পেয়ে বিজয়ী প্রার্থী 27,000 ভোটের ব্যবধানে জয়লাভ করে। কোশ্চেনটা বোঝো, ভোটের ব্যবধানে জয়লাভ করে, তার মানে সে 27,000 ভোট বেশি পায়। তো তালিকায় ভোটারের সংখ্যা নির্ণয় করো। মোট ভোট চেয়েছে, একটু ভালো করে কোশ্চেনটা বোঝো। মোট ভোটের 90% ভোট হয়, আর সেই ভোটের 60% কে পায় বলো তো? বিজয়ী প্রার্থী। এবার এখানে একটা কনফিউশন কোথায় হয় স্টুডেন্টদের বলো তো? 90% এ 60% আবার 30% কে অপোজিট না, যেটা মোট ভোট 90%, এই 90% ভোটকেই 100% ধরতে হবে যখন মেইন ভোট হবে, মানে বৈধ ভোট কত পার্সেন্ট? 100%। এই 90টাকেই 100 ধরতে হবে, বোঝা গেল? তাহলে ধরো বৈধ ভোটের মধ্যে 100% ভোট, 100% এখন বিজয়ী প্রার্থী কত পায়? 60%। পরাজিত প্রার্থী কত পায় বলো? 40%। এইবার তুমি বলো যে তাহলে ভোটের ব্যবধান কত পার্সেন্টে বলো? 20%। হ্যাঁ কি না? আর এই 20% ভোটই অ্যাকচুয়ালি বলেছে বৈধ ভোটের কতগুলো বলো তো? 27,000 ভোট। বুঝে গেল ব্যাপারটা? তাহলে দেখো আমি বললাম যে মোট ভোট এক্স, এক্স এর মধ্যে কত পার্সেন্ট বৈধ? 90%। 100 জনের মধ্যে কয়জন ভোট দেয়? 90। আর এটার মধ্যে চাচ্ছে কতগুলো বলো তো? 20%। 100 জনের মধ্যে কতজন? 20 জন। এটার মানি দেওয়া আছে 27,000 ভোট। এই জায়গাটা একটু বুঝো। আমি 20%ই কেন নিলাম? কারণ বলেছে সে 27,000 ভোটে জয়ী হয়, ভোট বেশি পায়, ব্যবধান পায়। তার মানে সে একজন 40% পেলে সে 60% পেয়েছে, কত পার্সেন্ট ভোট বেশি পায়? এটার মানই 27,000। তো আমাকে বের করতে হবে এক্স এর মানটা। তাহলে দেখো এখান থেকে কাটাকুটি কি করা যায়? যদি আমি এইভাবে এক্স এর মান বের করি তাহলে বলতে পারি যে 100 হবে বাই 90, আর এদিকে কত 100 বাই কত বলতো 20 ইনটু হবে 27,000। তুমি একবারেও কাটাকাটি করতে পারো, এটা কোনো ব্যাপার নেই। দেখো বোঝো ভালো করে, 0 0 কাটো, 0 0 কাটো, 2 দিয়ে কত কত হলো বলো তো? 5 2 10, আর 9 দিয়ে যদি কাটো এটাকে 3 9 কত আসলো? 27, 3,000। তাহলে বলতে পারি যে এখানে 5 10 50 আর ইনটু কত বলো তো? 3,000, 3 5 কত হবে? 15। তার মানে মোট ভোটার কতগুলি বলো তো? 1.5 লক্ষ। 1.5 লক্ষ মানে অপশন এ ইজ দা রাইট আনসার। অঙ্কটাতে দেওয়া আছে একটা জায়গা, কিন্তু আমরা ধরে নিচ্ছি আরেকটা জায়গা, যাতে অঙ্কটা কম সময় নামানো যায়। একজন 60% ভোট পেলে একজন 40% পাবে, তাহলে কত পার্সেন্ট ভোট বেশি পায়? 20%। আর 20% ভোটের মানে যদি 27,000 হয়, তাহলে আমাকে মেইন ভোটটা আমি এক লাইনে বের করতে হবে। এই জায়গাটা বোঝো ভালো করে। এখানে আমি বের করলাম মোট বৈধ ভোট, এক্স ভোটের 90% ভোট বৈধ, আর সেই বৈধ ভোটের 20% ভোটের মানে কত? 27,000 টাকা না? 27,000 ভোট। চলো, এটা 22 কোশ্চেন আছে, একটু ভালো করে বুঝবে। দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 20% ভোট টাকা ভোট দান দেন এবং 600টি ভোট অবৈধ ঘোষিত হয়। বিজয়ী প্রার্থী 75% বৈধ ভোট পায়। যদি 1500 ভোট বিজয়ী হয় তবে মোট ভোটার কতজন? ভালো করে কোশ্চেনটা পড়ো এবং বোঝার চেষ্টা করো। দুজন প্রার্থীর মধ্যে 20% ভোট দেয়নি, তাহলে কতগুলো ভোট দিয়েছে বলো? ভোট দিয়েছে আমাদের কতগুলো? 80%। আবার 600টি ভোট অবৈধ, তাহলে 80% এর মধ্যে 600টি ভোট কি অবৈধ? তো বিজয়ী প্রার্থী 75% বৈধ ভোট পায়। যদি সে 1500 ভোটে বিজয়ী হয় তবে মোট ভোটের সংখ্যা কত? ব্যাপারটা বোঝো। আমি ধরলাম বিজয়ী প্রার্থী 75% বৈধ ভোট পায়, ঠিক আছে? বৈধ ভোটের 75%, তাহলে ধরো মোট ভোট হচ্ছে এক্স
তার মধ্যে এক্স এর মধ্যে কত পার্সেন্ট বলো তো ভোট দেয়নি, তাহলে এক্স এর 80% ভোট দেয়। আর এই 80% এর মধ্যে 66 ভোট কি হয় বলো তো অবৈধ। এই জায়গাটা বোঝো। মোট ভোট এক্স, এক্স এর মধ্যে 80% লোক মানে 80% ভোট দেয়, আর তার মধ্যে কতজন ভোট অবৈধ আছে 60%। এবার আমি দেখি বৈধ ভোট যদি 100% হয়, 100% হয়, তো সেখানে বৈধ ভোটের 75% কে পায় বলতো বিজয়ী প্রার্থী 75% পায়। তাহলে পরাজিত প্রার্থী কত পার্সেন্ট পায় বলতো 25%। হ্যাঁ কি না? এই জায়গাটা বুঝো। এবার কোশ্চেনে বলেছে যে বিজয়ী হয়েছে সে 1500 ভোটে বিজয়ী হয়, তাহলে তুমি দেখো কত পার্সেন্ট ভোট বেশি পায়, 50% এর ব্যবধান। 50% এর মানি কত আছে বলতো 1500। তাহলে আমি দেখি মোট বৈধ ভোট কত পার্সেন্ট, 100%। 100% এর মান আমি বলতে পারি একবারে 3000, এখানে কিছু করার দরকার হয় না, 3000 ভোট। তাহলে 3000 ভোট কি আসলো আমাদের বৈধ। এবার কোশ্চেনে কি আছে মোট ভোট, তাহলে দেখো 3000 ভোট বৈধ, 3000 এর মধ্যে কতজন ভোট, 3000 এর পর কতজনের ভোট আবার বাতিল হয়েছে বলো 600 জনের। তাহলে 3600 ভোট আমাদের কি ছিল বলতো বৈধ। আর এটাই কত পার্সেন্ট বলতো 80%। এই জায়গাটা বোঝো, 80% এর মান 3600, কারণ 20% ভোট কি আছে আমাদের বলতো দেয়নি। তাহলে আমরা 100% এর মান বের করতে হবে, 100% এর মান বেশি হবে। তাহলে উপরে 100 নিচে কত বলতো 80 ইনটু কত বলতো 3600। এই মানটাই কাটাকুটি করো। দেখো 0 0 কাটো, এখানে 4 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে 5, এখানে করলে কত 4, 4 দিয়ে করলে 4 9 কত 36, তার মানে 5 9 কত বলতো 45 ইজ দা রাইট आंसर। তাহলে মোট ভোট কতগুলি বলতো, অপশন সি ইজ দা রাইট आंसर। দেখো কোশ্চেনটা ঠিকই, কিন্তু একটু ঠান্ডা মাথায় যদি ব্যাপারটা ভাবো তাহলে বুঝতে পারবে। দেখো কি বললাম, মোট ভোটে 80% ভোট পড়ে, আবার 80% এর মধ্যে 66 ভোট বাতিল হয়। তাহলে আমি ধরে নিই যে মোট ভোট 100% কি হয় বৈধ। এখানে কতগুলি ভোট আছে আমি তো জানি না, কিন্তু বলতে পারি যে 75% বিজয়ী প্রার্থী পায়, 25% পরাজিত প্রার্থী পায়। তাহলে কত পার্সেন্ট ভোট সে বেশি পায় 50%। আর 50% এর মান 1500 বলেছে, তাহলে 100% এর মান কতগুলো 3000। তাহলে 3000 ভোট ছিল বৈধ, 3000 এর পর 600 অবৈধ, তাহলে 3600 কত 3600। আর এই 3600 ভোটই কত পার্সেন্ট 80%, তাহলে 100% এর মান কত হবে 4500। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা যদি করতে পারো ভালো, নালে আমি পরে করে দিচ্ছি, ঠিক আছে। চলো নেক্সট এই কোশ্চেনটা দেখো। দেখো এই কোশ্চেনটাও ইজি কিন্তু একটু ট্রিকি। আমার ভিডিওটা কিন্তু দুইবার কাট হচ্ছে, কারণ দেখবে আমার রাস্তার সাইডে গাড়ির আওয়াজ আসে, তো অ্যানাউন্সমেন্ট বিভিন্ন ধরনের হচ্ছে, সেই জন্য ভিডিওগুলো একটু কাট হচ্ছে, একটু কম্প্রোমাইজ করবে। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে মোট বৈধ ভোটের 55% একজন পায়, এবং যদি মোট ভোট 15200 হয় এবং 15% ভোট কি হয় অবৈধ ঘোষিত হয়, তাহলে দ্বিতীয় প্রার্থী কত ভোট পায়। একদম ইজি। আগে তুমি বের করো 15200, 200 মধ্যে কত পার্সেন্ট অবৈধ, কত পার্সেন্ট অবৈধ বলে 15%, তাহলে কত পার্সেন্ট বৈধ 85%। আমি আগে বের করি যে বৈধ ভোট কতগুলো। তাহলে 20 20 কাটো, তাহলে 20 কাটো, যদি এটা যদি গুণ করো 152 ইনটু কত বলো তো 85, এটা গুণ করলে বৈধ ভোট পাবো। 5 দুগুনি 10, 5 5 25, 26 6 2 7, 8 দুগুনি 16, 6 হাতে 1, 5 আর 40, 41 এর 1 হাতে 4, 8 4 12। তাহলে বলতে পারি 6 6 12 7 8 9 কত বলো তো 12920। এটা আসলে বৈধ ভোট 12920, 12920 ভোট বৈধ। এই ভোটের মধ্যে বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট পায় 45% ভোট পায়, তবে দ্বিতীয় প্রার্থী কত পার্সেন্ট ভোট পায় বলো তো, অবশ্যই 55% হবে। 100টি ভোটের মধ্যে একজন যদি 55% ভোট পায়, তাহলে আরেকজন 45%, আর এটাই চেয়েছে 45%, মানে 100টি ভোটের মধ্যে কতগুলি ভোট বলো তো 45টি ভোট। তাহলে আমাদের 12900 কত হবে, এটা 12900, আই থিংক শূন্যটা এটা হবে না, তাই না, 12920, 12920, এখানে 5টা আমি বেশি লিখেছি, তাই না, 920 মধ্যে কত হবে। তো এখান থেকে কাটাকুটি করতে অ্যান্সার চলে আসবে। এই 20 20 কাটো, 5 দিয়ে করলে 5 দুগুনি 10, 5 9 কত বলতো 45, এটা 2 দিয়ে করলে 6 দুগুনি 12, 4 দুগুনি 8, 6 দুগুনি 12, 6 9 কত আসলে বলতো 54, পেছনে আছে 4, পেছনে 4 মানে দুটো আছে, তাহলে গুণ যদি আমি করি এখান থেকে 4, তারপরে আসবে আমাদের 1, 4 1 2 একটাই আছে, অপশন এ।
তার মানে বলতে পারি 5814টি ভোট হচ্ছে সে পেয়েছে। কোশ্চেনটা ইজি কিন্তু একটু ট্রিকি। আমি আগে বৈধ ভোট বের করলাম 12,920টি, তার 45% ভোট কে পায়? পরাজিত প্রার্থী, সেটা বের করলেই হয়ে গেল। চলো নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এটা ভাইটাল কোশ্চেন। এইটা বলতে পারো আজকে টপ মোস্ট কোশ্চেন, যে কোশ্চেনটা একটু তোমাদের প্রবলেমেটিক হতে পারে, একটু ভালো করে বুঝবে। বলেছে একটি নির্বাচনে ভোট তালিকার 10% ভোট দেয়নি এবং 60 জন ভোট বলেছে, কি বলেছে? তাদের মধ্যে ভোটপত্র ব্যালট ফাঁকা রাখে। ফাঁকা রাখে মানে সেই ভোটটা অবৈধ ঘোষণা হবে। শুধুমাত্র 2 জন প্রার্থী অংশ নিয়েছে, বিজয়ী প্রার্থী মোট ভোটের 47% ভোট পায় এবং সমর্থিত হয় এবং সে তার প্রতিদ্বন্দ্বীর থেকে 308টি ভোট বেশি পায়। তো বলেছে মোট ভোটারের সংখ্যা কত? একটু ভালো করে কোশ্চেনটা বোঝো। 10% লোক ভোট দেয়নি, অবৈধ। আবার বলেছে 60 জন লোক ব্যালট ফাঁকা দিয়েছে, আর তাদের মধ্যে দেখো বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট ভোট পায়? 47%। এই জায়গাটা বোঝো। তাহলে বৈধ ভোটের মধ্যে 47% ভোট পেয়ে জিতে গেল। তার মানে তোমার মনে হতে পারে, এই জায়গাটা কনফিউশনটা ক্লিয়ার করছে আগে, 100 জনের মধ্যে বিজয়ী প্রার্থী 47% পেল। দেখ, এটা বিজয়ী প্রার্থী, বিজয়ী। তাহলে পরাজিত প্রার্থী কি হবে? 53% পাবে না, এটা ভুল, 53% নয়, সে 47%-এরও কম পাবে। আর 47 এর কম পেলে মানে 45% পেল। ধরো আমি পরাজিত প্রার্থী ধরলাম 45% পেল, তাহলে 2% বেশি পেয়েছে। তাহলে তোমার তো দরকার 53%। তাহলে আরো 8% ভোট কোনটা বলতো? 8% ভোট ওই যে 60টি ভোট কি হয়েছে? নষ্ট হয়েছে। আর 10% দেয়নি, এই মানে 60টি হচ্ছে আমাদের কত পার্সেন্ট? 8%। যদি আমি ধরি, তো আমি তো ধরতে পারবো না। তো এই জায়গাটা একটু বোঝো যে আমরা তো জানি না কত পার্সেন্ট ভোট পেয়েছে। তাহলে নরমালি দেখি বিজয়ী প্রার্থী কত পার্সেন্ট পায়? 47%। তাহলে যদি ধরি যে অপোজিট যে প্রার্থী আছে পরাজিত, সেও যদি 47% পায়, তাহলে আমি বলতে পারি মোট ভোট কত? 7 × 14, 94% ভোট হয়ে যায়। কত পার্সেন্ট ভোট হয়? ভালো করে ব্যাপারটা বোঝো। আমি পরাজিত প্রার্থীরও 47%ই ধরলাম সমান ভোট পেয়েছে, তো 94% ভোট হচ্ছে। কিন্তু আমি যদি 10% লোক ভোট দেয়নি, তাহলে দেখো 100 জনের মধ্যে 10 জন যদি ভোট না দেয়, তাহলে ভোট কত পার্সেন্ট হয় বলো? 90%। 90% কি ভোট? পোল হয়েছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি কত পার্সেন্ট হচ্ছে বলো তো? 94%। তার মানে দেখতে পাচ্ছি যদি ধরে 4% বেশি হচ্ছে। এই 4% ভোটই কোনটা বলতো? এই 4% ভোটই হচ্ছে, এই দেখো 308টি ভোট বেশি পায় না? এই 4% ভোটই হচ্ছে 308, এর থেকে বিয়োগ করে দেবে কতগুলি বলতো? 60। তাহলে বিয়োগ করলে দেখো কত হচ্ছে এখানে? এখানে হবে আমাদের 8 আর এখানে হবে 248টি ভোট। এই জায়গাটাই বোঝো। 4% যে ব্যবধান পাচ্ছি আমি, এই 4% ব্যবধান অ্যাকচুয়ালি কোনটা? 308 ভোট সে বেশি পেয়েছে, কিন্তু সেখানে আবার কতগুলি ভোট নষ্ট হয়েছে বলো? 60টি। তাহলে 248%, 248টি ভোট। তো বলেছে মোট ভোট কত? তার মানে 4% এর মান যদি এটা হয়, 100% এর মান বের করবো। তাহলে উপরে কত হবে? 100, নিচে কত? 4 ইনটু কত হবে বলতো? আমাদের 248। তাহলে 248 মানে বলতে পারি 4 6 24, 4 2 8, মানে কতগুলি বলতো? এই হচ্ছে আমাদের অ্যান্সার, মানে 6200 হচ্ছে মোট ভোট। 6200 হচ্ছে মোট ভোট। এই কোশ্চেনটা অনেক বড় হয় XYZ ধরলে, আমি জিনিসটাকে ছোট করে বুঝলাম, কিন্তু তোমাকে এই জায়গাটা বুঝতে হবে। তুমি বলবে 47%ই কেন নিলাম? 47% এই কারণে অ্যাজিউম করলাম যে 90% ভোট কি আছে? বৈধ পড়েছে। কিন্তু যদি আমি 47%ই হয়েছে পরাজিত প্রার্থী পাই, তো সেখানে 94% ভোট মানে 4% ভোট তবুও বেশি দেখাচ্ছে। তাহলে এই 4% এর মানই কোনটা বলো? 348। তাহলে আমাদের 100% এর মান কত? এবার দেখো, আই থিঙ্ক আমার মনে হয় না যে এই কোশ্চেনগুলো করার পর তোমার আর কোনো কনফিউশন থাকে। আর এই কোশ্চেনটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, এটা প্রত্যেকে করে দেখাবে। এটা হোমওয়ার্ক দিচ্ছি, প্রত্যেকে এটা কমেন্টে করে দেখাবে, আমাকে কমেন্টে জানাবে যে কত অ্যান্সার আসলো। 16800 নাকি 16900 নাকি 17000 নাকি 17500।